তাপগতিবিদ্যার চতুর্থ ক্লাস শেষে আমরা পঞ্চম ক্লাস শুরু করব। তো পঞ্চম ক্লাসে আমাদের ম্যাথ করা হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রগুলো দিয়ে। আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে এই প্রথম সূত্রগুলো কি দিয়ে, তারপর সমুষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো দিয়ে আমরা ম্যাথ করব আজকে। তো এখানে দেখো যে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপারমাণবিক, ঠিক আছে না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপরমাণু গ্যাসের চাপ 0.5% বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন কত পার্সেন্ট কমবে? তাহলে কোন প্রক্রিয়ার কথা বলছে দেখো তো, এখান তোমাকে রুদ্ধতাপীয় কথা বলছে না? তাহলে এখান রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপরমাণু গ্যাসের চাপ 0.5% বাড়াবা। তাহলে এখান দেখো প্রথমে চাপ ছিল কত, তাহলে আমরা একটা চাপ ধরে নেব যে P1 ইকুয়াল টু কত ছিল, দেখো P। তাহলে V1 ইকুয়াল টু কতটুক, দেখো তো V1 ইকুয়াল টু V। তাহলে P2 ইকুয়াল টু কত হবে বলো? চাপ তুমি 0.5% বৃদ্ধি করছো, তাহলে এই যে P প্লাস 0. কত পার্সেন্ট, দেখো 5% অফ P। তাহলে এই জায়গা থেকে থাকে কত? P প্লাস 0.5% সমান তুমি কত লিখতে পারবা? 0.5 ভাগ 100 ইন্টু কত, দেখো ইন্টু P। এটাকে কিভাবে লেখা যায় দেখো, যে P প্লাস কত, দেখো যে 5 ইন্টু 10 ইনভার্স 3 কত, দেখো P, এটা লেখা যায়। তাহলে তোমাকে বলতেছে আয়তন কতটুকু কমবে। তাহলে V2 ইকুয়াল টু আমরা আগে বের করব, তারপর ডেল ভিটা দেখবো যে কতটুকু আয়তন কমবে। পারবে না? তো এই অঙ্কগুলার সূত্রগুলা বসানো আমাদের ইজি, আমরা সূত্র সহজেই বসাতে পারি, কিন্তু হিসাব নিকেশগুলো একটু সতর্কতার সহিত করা লাগবে, এটাই মূল কথা। তো আমরা কি জানি দেখো তো, P এর সাথে V এর সম্পর্ক কি? P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা, এটা লিখতে পারবা না তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে? এখন তুমি দেখো যে P1 ইকুয়াল টু P, V1 ইকুয়াল টু V টু দি পাওয়ার গামা, আর P2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, দেখো P প্লাস 5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু কত, দেখো ইন্টু P। আর এখানে V2 এর ভ্যালু আমরা কি নির্ণয় করব, তাহলে V2 টু দি পাওয়ার কত, গামা। তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে দেখো যে V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কতটুক হয়, এই জায়গায় আমাদের P আছে, আর নিচে কত চলে আসবে, দেখো P প্লাস 5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু কত, দেখো ইন্টু P। আর এখানে দেখো যে আগে থেকেই আমাদের কত ছিল, এই যে V টু দি পাওয়ার গামা এই জায়গায় ছিল, এটা না? তো এখান থেকে আমাদের এই যে এইটা V2 এর ভ্যালু দরকার, তো আমরা আগে এখান থেকে Pটা করে নিই। তাহলে P নিচে যদি তুমি P কমন নাও তাহলে কতটুক থাকবে, দেখো তো 1 প্লাস 5 ইন্টু 10 ইনভার্স কত, 3 না? এটা থাকে। আর এখান দেখো যে V টু দি পাওয়ার কি থাকে, গামা থাকে। এখন তুমি বলো PP যদি কাটাকাটি করি তাহলে এই জায়গায় ভ্যালুটা যেটা থাকে এটা ভাগ করলে তুমি কত পাও? 1 দিয়ে যদি এটা ভাগ করো, মানে এখানে থাকবে তখন কত, 1 ভাগ 1 প্লাস 5 ইন্টু 10 ইনভার্স কত, দেখো 3। আর এখানে কত থাকলো আমাদের, V টু দি পাওয়ার গামা থাকলো। তাহলে এই হিসাবটুকু করো, কতটুকু পাও? এইটুক থেকে যাক, V টু দি পাওয়ার গামাটুক থেকে যাক, বাকিটুক করো তুমি। ভি হ্যাঁ, এটা থাক, আর বাকিটুক তুমি হিসাব করো। তাহলে এখান থেকে পাইলাম আমরা যে V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কত, দেখো 200 ভাগ 201, আর V টু দি পাওয়ার কত এখানে, গামা। তাহলে তুমি দেখো যে এই জায়গা থেকে যদি আমরা V2 বানাই তাহলে V2 এই যে এই পাওয়ারটা এ পাশে এসে কি হবে, দেখো তো এই পাশে এসে এই পাওয়ারটা ভাগ হয়ে যাবে না? তাহলে 201 এর উপর কত, 1 ভাগ কত, দেখো গামা। আর এখান দেখো যে V টু দি পাওয়ার গামা ভাগ গামা ইকুয়াল টু কত, V। তাহলে তুমি এখানে 200 ভাগ কত লিখতে পারবা, 201।
এখানে দেখো যে এই যে এইটা কত পারমাণবিক গ্যাসের কথা বলছিল, দ্বিপারমাণবিক গ্যাস না, তাহলে 1 ভাগ হচ্ছে কত 1.41, আর এখানে কত থেকে যাবে ভি থেকে যাবে 0.996, তাহলে এত কি পেয়ে গেলা ভি পেয়ে গেলা। তাহলে এটা তুমি কিসের ভ্যালু পাইলা, ভি2 এর ভ্যালু পাইলা না। তাহলে অতএব এই জায়গা থেকে তোমার কি প্রয়োজন বলো, এই জায়গা থেকে তোমার প্রয়োজন হচ্ছে ডেল ভি এর মান। তাহলে ডেল ভি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, ভি মাইনাস 0.996 ভি না। তাহলে এইটা সমান তুমি কতটুক পাও, এইটা যদি তুমি করো তাহলে কতটুক পাও, ভি না 1 থেকে তুমি বাদ দাও, ভিটা রেখে দাও। জিনিসটা হচ্ছে এরকম যে 1 মাইনাস হচ্ছে কত 0.99 কত দেখো ভি 996 ভি, তাহলে এখানে কত পাইতেছো 0.004। তাহলে এই যে 0.004 ভি, তাহলে এই যে এতটুক কি হবে কমবে না, আমরা ভি1 থেকে ভি2 বাদ দিলাম না, তুমি দেখো তো। তাহলে এখানে আয়তন কি পাবে, আয়তন হ্রাস পাবে না। তাহলে আয়তন হ্রাস পাবে কতটুকা, মানে আগের যে আয়তন ছিল সেটা 0.004 ভি গুণ হচ্ছে হ্রাস পাবে। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজে নিব, কারণ হচ্ছে চাপটা কাতে ছিল, চাপটা হচ্ছে পার্সেন্টেজে ছিল। তাহলে এটা 100 দ্বারা গুণ দিলে 0.4% হয়। তাহলে 0.4% অফ কি দেখো ভি। তাহলে অতএব আয়তন কমবে সমান হচ্ছে কত পার্সেন্ট দেখো, আয়তন কমবে সমান লেখা যাবে যে 0. কত পার্সেন্ট 0.4%। তাহলে পূর্বের তুলনায় আয়তনটা কত পার্সেন্ট কমে যাবে, পূর্বের তুলনায় আয়তনটা 0.4% কমে যাবে। অঙ্ক বোঝা। এখানে বলা হচ্ছে যে মানুষের হৃৎপিণ্ডে প্রত্যেকটি বিটে 10 সেন্টিমিটার পারদ চাপে 75 সিসি রক্ত সঞ্চালন করে। তাহলে এই যে 75 সিসি এটা কি আয়তন না, আর 10 সেন্টিমিটার এই যে এটা কি দেখো, এটা হচ্ছে পারদ চাপ, এবং কিসের কথা বলে দিছে তোমাকে এখানে, প্রত্যেকটা বিটের কথা বলে দিছে। তো হৃৎপিণ্ডের পালস ফ্রিকোয়েন্সি 722 বিপিএম, এটা দ্বারা কি বুঝছো বলতো, যে মিনিটে হচ্ছে কতবার, মিনিটে 72 বার, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, এই যে হৃৎপিণ্ডটা এই যে আমাদের সংকোচন প্রসারিত হয় মিনিটে কতবার দেখো, মিনিটে হচ্ছে 72 বার। তাহলে এটা ধরে তোমাকে কি করতে বলছে, এটা ধরে তোমাকে ক্ষমতা নির্ণয় করতে বলছে, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো তো, যে এখানে তুমি এটা জানো যে 70 হচ্ছে 2 বার, তাহলে এটা কততে দেখো তো, এটা মিনিটে না এতবার, বোঝা গেছে, মিনিটে হচ্ছে এতবার। তাহলে আমাদের দরকার কাটি, আমাদের হচ্ছে দরকার 1 সেকেন্ডে না, যে 1 সেকেন্ডে হচ্ছে কতবার কি দেয়। তাহলে আমরা 1 সেকেন্ডে যেটা বের করব সেটা কি পেয়ে যাব, আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাব না সেকেন্ডের জন্য। তো এফ ইকুয়াল টু তুমি কত জানো, এফ ইকুয়াল টু তুমি জানো এন ভাগ টি। এন এর ভ্যালু কত দেখো, এন এর ভ্যালু 72, আর এই যে টি এর ভ্যালু কত দেখো এই যে 60। তাহলে এখানে কত হয় 6 বারং 72, তাহলে 1 পয়েন্ট হচ্ছে কত দেখো, 1 পয়েন্ট হচ্ছে 2 বার। তাহলে এটা হচ্ছে সেকেন্ডে, তুমি কি পাচ্ছ সেকেন্ডে কতবার দিবে, এখানে সেকেন্ডে দিবে 1 পয়েন্ট হচ্ছে 2 বার। তাহলে এই যে 1.2 হার্জ না সেকেন্ডে, বুঝতে পারছো। তাহলে এই জায়গা থেকে আমরা এটাকে কি লিখতে পারবো, যে 1 পয়েন্ট কি দেখো 1 পয়েন্ট হচ্ছে 2 হার্জ লিখতে পারবো। কম্পন দিবে কত, কম্পন দিবে 1.2 হার্জ, মানে কম্পনটা হচ্ছে 1.2 হার্জ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন তুমি বলো এই যে 10 সেন্টিমিটার পারদ চাপ বলছে, মানে এটা কিসের ভ্যালু, পি এর ভ্যালু না। তাহলে এই যে পি ইকুয়াল টু কত সেন্টিমিটার দেখো, 10 সেন্টিমিটার কি চাপ, পারদ চাপ। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা দেখো, 10 ভাগ কত এখানে 76। তাহলে এই যে 10 ভাগ 76 যদি লিখো, তাহলে তুমি এটা কাতে পেয়ে যাবে বলো, 10 ভাগ 76 সমান হচ্ছে এটিএম এককে পেয়ে যাবে না, বুঝতে পারো নাই। এই যে তুমি যদি এটিএম এককে নিয়ে যাও, তাহলে এই যে 1 এটিএম সমান কত 76 সেন্টিমিটার পারদচাপ না। তাহলে এই জায়গা থেকে 10 ভাগ 76 লিখলে আমরা কত পেয়ে যাব দেখো, এত এটিএম। এখন এটিএমকে যদি তুমি প্যাসকেলে নাও, তাহলে তোমাকে কি করতে হবে দেখো তো, এই জায়গা থেকে 101 325 এই যে এইটা দ্বারা হচ্ছে গুণ করা লাগবে না। দেখো 101 325 দ্বারা তুমি যদি গুণ দাও, তাহলে তুমি এটা কাতি পেয়ে যাবে দেখো, তুমি এই যে এই চাপের ভ্যালুটা প্যাসকেলে পেয়ে যাবে। তাহলে এটা কত প্যাসকেল হয় হিসাব করো,
32। তাহলে এই জায়গা থেকে দেখো যে 13,332 হচ্ছে টু কত 237 মানে হচ্ছে 24 লিখতে পারবা। আচ্ছা, তাহলে 24 হচ্ছে কত? 24 হচ্ছে প্যাসকেল লিখে দিলা তুমি এই জায়গা থেকে। তাহলে এটা হচ্ছে পি এর ভ্যালু পাইলা। তো এখান থেকে দেখো তো এই যে আয়তন কতটুকু হচ্ছে সংকুচিত প্রসারিত হয় সেটা বলা আছে ডেল ভি ইকুয়াল টু কত সিসি, 75 সিসি। দেখো এটা লেখা আছে। তো 75 সিসি এটাকে যদি মিটার কিউবে নাও তাহলে তুমি কি করবা? জাস্ট হচ্ছে এটাকে তুমি হচ্ছে 10⁻6 দ্বারা গুণ দিয়ে দেবে না, -6 দ্বারা। তাহলে এটা তুমি কাতে পেয়ে গেলা, দেখো এটা তুমি মিটার কিউবে পেয়ে গেলা। এখন তোমার কাছে চাইছে কি দেখো যে হৃৎপিণ্ডের হচ্ছে ক্ষমতা চাইছে না। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে অতএব হচ্ছে কিসের দেখো হৃৎপিণ্ডের ক্ষমতা। বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে কি লেখা যাবে? দেখো এই জায়গা থেকে লেখা যাবে যে অতএব হৃৎপিণ্ডের ক্ষমতা পি ইকুয়াল টু আমরা কত জানি বলো? ডাব্লু ভাগ হচ্ছে টি জানি। এখন তুমি বলো এই যে একটার জন্য আমরা যে টিটা জানি সেটা হচ্ছে পর্যায়কাল না, তাহলে ডাব্লু ভাগ হচ্ছে এটাকে টি লেখা যাবে। এখন ডাব্লু ভাগ টিকে তুমি কি লিখতে পারবা? ডাব্লু ইন্টু এন লিখতে পারবা। দেখো এটা লেখা যায় 1 ভাগ টি সমান এন। তাহলে ডাব্লু ইকুয়াল টু কি জানো তুমি? দেখো পি ডেল ভি, এটা জানো পি ইন্টু ডেল ভি। তাহলে পি ডেল ভি ইন্টু হচ্ছে এন। তাহলে এই যে এখান থেকে তুমি জানো পি এর ভ্যালু কত? দেখো এন তো কম্পাঙ্ক, বা তুমি এফ দিয়ে হিসাব করতে পারো আর কি। এন না বলে তুমি সেটাকে কি বলতে পারো? আমরা হচ্ছে এন দিয়েই করি। তুমি যখন আসলে মানে তুমি যখন বড় ক্লাসে পড়বা তখন সবগুলো হচ্ছে এন দেওয়া থাকবে, মানে এফ হচ্ছে খুবই কম জায়গা এই জন্য। আচ্ছা ব্যাপার না। তাহলে এখান দেখো যে আমরা পি এর ভ্যালু কত জানি? দেখো 13,332 দশমিক কত 24 না? তাহলে এই জায়গা থেকে আমরা এই যে পি এর ভ্যালুটা দিয়ে দেবো যে 13,300 কত দেখো 332 দশমিক কত 24। আর ডেল ভি এর ভ্যালু কত দেখো 75 ইন্টু 10⁻, কত 6। আর এফ এর ভ্যালুটা কত দেখো এই যে 1.2 পাই নাই আমরা। তাহলে এইটুক হিসাব করলেই তো আমরা কি পেয়ে যাচ্ছি? ক্ষমতা পেয়ে যাচ্ছে যে কত ওয়াট হয়। 1.19, তারপর কিছু ছিল 99। ও আচ্ছা আচ্ছা, দুইটা দাও তাহলে হলো। তাহলে 1.2 লেখা যায়। তাহলে এখানে কি দেখো 1 পয়েন্ট হচ্ছে 199 কত দেখো 199 হচ্ছে ওয়াট। তাহলে এটাই কি অ্যান্সার না? তাহলে এর মধ্যে কি বলতেছে দেখো যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোনো ত্রিমাত্রিক গ্যাসের কথা বলতেছে। তাহলে ত্রিমাত্রিক মানে আমরা বুঝে গেলাম গামা ইকুয়াল টু কত 1.33। তাহলে ত্রিমাত্রিক গ্যাসের চাপ হচ্ছে 3 atm। তাহলে প্রেসারের কথা কি এখানে বলা আছে? 3 atm এ পরিণত করা হলো। আয়তন স্থির রাখতে হলে পরিবর্তন তাপমাত্রা কত? কি গামার মান? হ্যাঁ ডাইরেক্ট বসাবা। কি করবা তুমি আবার? ত্রিমাত্রিক বলে দিছে কি করতে। হ্যাঁ ওগুলা লাগবে না, ওগুলা লাগবে না। এই যে এভাবে তুমি গামার মান বসাই দিবা। না না কিছু আনা লাগবে না। ত্রিমাত্রিক গ্যাস বলছেই মানে গামার মান 1.33। তো এখান দেখো এই জায়গা থেকে তোমাকে হচ্ছে প্রেসারের কথা বলা আছে। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, ঠিক আছে, কোনো ত্রিমাত্রিক গ্যাসের চাপ হচ্ছে কত 3 atm এ হচ্ছে পরিণত করা হলো। ঠিক আছে, তাহলে আয়তন স্থির রাখতে হলে পরিবর্তিত হচ্ছে কি? পরিবর্তিত হচ্ছে তাপমাত্রা হচ্ছে কত হবে? এই যে এইটা তোমাকে বলছে। তাহলে এখান থেকে দেখো তো যে আমাদের যে P1 আছে এই P1 এর ভ্যালুটা কত? তাহলে স্বাভাবিক তাপমাত্রা আপাতত এবং চাপটাও স্বাভাবিক। তাহলে এই যে এইটা কত দেখো তো স্বাভাবিক। এই যে এখন হচ্ছে 1 atm আছে না? তাহলে এটাকে কত করা হলো দেখো এই যে 3 atm এ পরিণত করা হলো। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা? এই যে দেখো যে P2 ইকুয়াল টু কত দেখো P2 ইকুয়াল টু হচ্ছে 3 atm। এখন স্বাভাবিক তাপমাত্রাটা কত দেখো তো? এটা আগে ছিল কত তাহলে তাপমাত্রা? এটা কি বলতেছে? তাহলে স্বাভাবিক তাপমাত্রাটা এই জায়গা থেকে তুমি কত লিখবা? বুঝতে পারছো? তাহলে এখান দেখো যে তাপমাত্রার পরিবর্তন কত এটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে স্বাভাবিক তাপমাত্রা তুমি জানো 273 কত কেলভিন। তাহলে তোমার কাছে বের করতে হবে কি দেখো তোমাকে বের করতে হবে হচ্ছে T2। তাহলে এই জায়গা থেকে P এবং T এর মধ্যে সম্পর্ক কি জানো বলো? P এবং T এর মধ্যে সম্পর্ক কি জানো? তুমি যদি এইটা বসাও যে PT, তাহলে তুমি কি বসাবে? P1 T1 টু দি পাওয়ার হচ্ছে কি গামা ভাগ হচ্ছে 1 মাইনাস গামা ইকুয়াল টু হচ্ছে P2 T2 টু দি পাওয়ার হচ্ছে গামা ভাগ হচ্ছে কত দেখো ভাগ হচ্ছে 1 মাইনাস গামা।
এটা। আর তুমি যদি এখানে দেখো যে টি এর ভ্যালু বসাও, তাহলে তুমি কি বসাতে পারবা, টি ওয়ান পি ওয়ান টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ভাগ হচ্ছে গামা ইকুয়াল টু টি টু পি টু টু দি পাওয়ার হচ্ছে কত দেখো, এই যে 1 মাইনাস গামা ভাগ গামা। এখন কোনটা বসানো তোমার কাছে সোজা, তুমি অঙ্কটা দেখে বুঝো। তোমার কাছে চাইছে কি টেম্পারেচার না, তাহলে দেখো তো এই যে দ্বিতীয় সূত্রটা বসানো তোমার কাছে সোজা না? দুটাই সঠিক, কিন্তু আমাদের কোনটা সোজা বসানো দেখো তো, দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করা আমাদের কাছে সোজা না এখন, কারণ আমরা টি টু বের করবো, টি এর উপর কোনো পাওয়ার থাকবে না। তাহলে এই জায়গা থেকে টি টু যদি বের করি, তাহলে টি টু ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এই যে এদিকে পি অন আছে, এই যে এই পি টুটা হচ্ছে এখানে দিয়ে দিই, তাহলে ওই যে উপরে পাওয়ার কত থাকবে দেখো, 1 মাইনাস গামা ভাগ হচ্ছে গামা ইন্টু দেখো এই যে এখানে আগে থেকেই কত আছে, বাম পক্ষে টি ওয়ান আছে। তাহলে এখন দেখো পি ওয়ানের ভ্যালুটা কত 1, পি টু এর ভ্যালুটা কত দেখো 3। এখানে দেখো 1 মাইনাস গামা মানে হচ্ছে কত 1.33, আর নিচে হচ্ছে কত দেখো, নিচে হচ্ছে 1.33, আর টেম্পারেচার কত 273। তাহলে এইটা হিসেব করো কতটুকু। তোমরা কি অঙ্কগুলো ধরতে পারতেছো? কত 300, 358.547 মানে হচ্ছে 5 তাই না? তাহলে এত কেলভিন। এগুলাই এমসিকিউ আসবে, অত হচ্ছে এই ভাইবো না, ভাইবো না ছেড়ে এটা নিয়ে এত সহজ আসবে, আসে না আসা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আসবে। এই যে এই ম্যাথগুলা এরকম এমসিকিউ আসবে। তাহলে এটাই হচ্ছে কি, এটাই আনসার। তারপরের ম্যাথটা দেখো, এখানে বলা হচ্ছে একটি গ্যাসের প্রাথমিক আয়তন 1 লিটার। হ্যাঁ বলো। হ্যাঁ, ত্রিমাত্রিক দ্বিমাত্রিক এগুলা দিয়ে তোমাকে বুঝে আনতে হবে যে তোমার গামার মানটা কত হবে এখানে। তাহলে এই জায়গায় কত, গামা ইকুয়াল টু কত দেওয়া আছে, 1.33 দেওয়া আছে ত্রিমাত্রিকের কারণে। এদিক দেখো, একটি গ্যাসের প্রাথমিক আয়তন 1 লিটার এবং চাপ হচ্ছে 8 atm, ঠিক আছে? তাহলে গ্যাসটির চূড়ান্ত আয়তন হচ্ছে কত হবে? তাহলে প্রাথমিক আয়তন যদি এত হয়, তাহলে চূড়ান্ত আয়তন কত হবে? মানে চূড়ান্ত আয়তন যদি বলে তোমাকে, তাহলে চাপের কথা বলা নাই যে গ্যাসটার পরে কত চাপ হয়েছিল, ঠিক আছে? তাহলে গ্যাসটার পরে অবশ্যই তাহলে 1 atm চাপ হয়েছিল, ওই জন্যই তোমার কাছে কি আয়তন চাইছে এখানে। তাহলে একটি গ্যাসের প্রাথমিক হচ্ছে আয়তন বলা আছে, তাহলে V1 ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, 1 লিটার দেওয়া আছে, এবং চাপের কথা কি বলা আছে দেখো, P1 ইকুয়াল টু হচ্ছে কত, P1 ইকুয়াল টু 8 atm বলাই আছে তোমাকে। এখন তোমাকে এই জায়গা থেকে বের করতে বলছে যে গ্যাসটির চূড়ান্ত আয়তন কত হবে, মানে V2 ইকুয়াল টু হচ্ছে হোয়াট। তাহলে P2 এর মান কত দেখো তো, P2 এর মান হচ্ছে এখানে কত 1 atm, মানে এটা কি হয়ে যাবে 1 atm এ পরিণত হয়ে যাবে, বুঝতে পারছো কি? তাহলে এইটা হচ্ছে কি হয়ে যাবে, এটা হচ্ছে 1 atm এ পরিণত হয়ে যাবে। তো তোমাকে এখানে হচ্ছে কি গামার মানটা দেওয়া থাকবে, তো কোন কত পারমাণবিক গ্যাস এটা তো বলা নাই না, তাহলে তোমাকে প্রশ্নে এখানে হচ্ছে গামার মানটা হচ্ছে দেওয়া থাকবে। তো গামার মান হচ্ছে কত আমরা বলে দিলাম, মনে করে যে দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে এটা কত হবে 1.41, বোঝা গেল? তো এটা কোশ্চিনে হচ্ছে দেওয়া থাকবে। তাহলে এই জায়গা থেকে দেখো, এখন তুমি পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি বলো। এটা হচ্ছে কি, এই যে গ্যাসটির চূড়ান্ত আয়তন চাইছে, তার মানে হচ্ছে এটা হঠাৎ করে কি হয়েছিল, হঠাৎ করে সংকোচন বা হচ্ছে প্রসারণ হয়েছে। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা P1 V1 টু দি পাওয়ার হচ্ছে গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার হচ্ছে গামা। তোমার কাছে কি বের করতে বলছে দেখো, তোমার কাছে চূড়ান্ত আয়তন চাইছে, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো যে V2 টু দি পাওয়ার হচ্ছে গামা ইকুয়াল টু হচ্ছে কত, P1 ভাগ P2 এর ইনটু হচ্ছে কত দেখো, ইনটু হচ্ছে V1 টু দি পাওয়ার হচ্ছে গামা। তাহলে অতএব এই জায়গা থেকে তুমি V2 এর ভ্যালুটা কত লিখতে পারবা দেখো, V2 এর ভ্যালুটা লিখতে পারবা P1 ভাগ হচ্ছে P2। V2 এর পাওয়ারটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে 1 ভাগ গামা, তাহলে এখানে কত থাকবে দেখো, এখানে থাকবে V1। বলো P2 এর ইটা কত, P1 এর চাপটা কত 8, আর P2টা কত দেখো 1, তাহলে এটার উপর কত দেখো 1 ভাগ 1.41, আর এই যে V1 ইকুয়াল টু কত দেখো, V1 মানে হচ্ছে এটা V1ই থাক, আয়তন যেহেতু আয়তনে 1 লিটার বলা আছে, তাহলে এই জায়গায় V1 এর জায়গায় তুমি কত বসাই দাও, V1 এর জায়গায় তুমি হচ্ছে 1 বসাই দাও। তাহলে এইটুক কতটুক পাচ্ছ সেটা হিসেব করো, V1 এর জায়গায় তুমি এখানে কত বসাও 1, 4 পয়েন্ট কত দেখো 4.37, ঠিক আছে না? তাহলে এই যে এখান থেকে দেখো 4.37 কি পাইলা তুমি,
এটা হচ্ছে লিটারে পেয়ে গেলা। তাহলে কত চূড়ান্ত আয়তনটা কত হবে? চূড়ান্ত আয়তনটা হবে 4.37 লিটার। পরের ম্যাটটা দেখো, স্বাভাবিক চাপ ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.28 কেজি পার মিটার কিউব। স্থির চাপে এর আপেক্ষিক তাপ দেওয়া আছে। এই যে স্থির চাপে এর আপেক্ষিক তাপ, এটার অর্থ কি বলতো? সিপি এর ভ্যালু না? তাহলে সিপি এর ভ্যালু কত দেওয়া আছে? সিপি এর ভ্যালু দেওয়া আছে 1050 জুল পার কেজি পার কি দেখো পার কেলভিন, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবং কি বলা হচ্ছে 1 কিলোগ্রাম অক্সিজেনের সার্বজনীন। আচ্ছা দেখো, তাহলে আগে কি কি দেওয়া আছে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা বসাই দেব। দেখো তোমাকে এখানে কিসের কথা বলছে? স্বাভাবিক চাপের কথা বলছে। তাহলে এই যে স্বাভাবিক চাপ পি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? দেখো তো 101/325 প্যাসকেল, এটা লিখতে পারবা না? আবার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলছে? দেখো 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে দেখো টি ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে তুমি কি লিখতে পারবা বলো? 300 কেলভিন লিখতে পারবা না? বুঝলা এটা? তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে কত? 300 কেলভিন, এটা লিখতে পারবা। রো এর ভ্যালু কত? দেখো 1.28 কেজি পার মিটার কিউব। এই যে এইটাও দেওয়া আছে। এখন তুমি বলো যে এই জায়গা থেকে তুমি কোন সূত্র হচ্ছে ইউজ করতে পারবা? বলো, এই জায়গা থেকে তুমি হচ্ছে কোন সূত্র ইউজ করতে পারবা? তোমার কাছে চাইছে কি 1 কিলোগ্রাম অক্সিজেনের সার্বজনীন গ্যাস ধ্রুবক কত, মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক চাইছে, তার মানে হচ্ছে তোমার কাছে আর এর মান চাইছে। তো এটা তো আর দিয়ে প্রকাশ করি আমরা, তো আর এর মান তো ধ্রুবক, তো এটা তো চাইছে আমাদের, তাহলে যার কারণে আমরা এটাকে আর ড্যাশ দিয়ে দিলাম। তো তুমি এখান থেকে দেখো যে আর ড্যাশ হচ্ছে কিসের জন্য? 1 কিলোগ্রাম অক্সিজেনের জন্য গ্যাস ধ্রুবক। এই যে আর ড্যাশ, এটা যে দেখতেছো এটা হচ্ছে কি 1 কিলোগ্রাম হচ্ছে কিসের জন্য? 1 কিলোগ্রাম অক্সিজেনের জন্য হচ্ছে অক্সিজেন এর জন্য গ্যাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে 1 কিলোগ্রাম অক্সিজেনের জন্য হচ্ছে কি, এটা হচ্ছে গ্যাস ধ্রুবক। এখন তুমি দেখো তো পি জানো, টি জানো, এই যে আর জানো, এখানে হচ্ছে কি রো আছে, রো এর সাথে কার সম্পর্ক? ভি এর সম্পর্ক। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো? পিভি ইকুয়াল টু কত? দেখো ইকুয়াল টু হচ্ছে এন আর কত? এন আর হচ্ছে টি। এটা হচ্ছে কত মোলের জন্য? এন মোল গ্যাসের জন্য লিখি। তো তুমি পিভি ইকুয়াল টু গ্যাসটা যখন কাতি ভরে দেওয়া থাকবে, ঠিক আছে, 1 কেজি 2 কেজি 4 কেজি, তখন তুমি কি লিখবা? দেখো তখন হচ্ছে তুমি লিখতে পারবা এম আর ড্যাশ ইন্টু কত? দেখো এম আর ড্যাশ ইন্টু হচ্ছে টি। এটা তখন আর থাকলো না, এটা হচ্ছে কিসের হিসেবে? এইটা হচ্ছে এই যে কেজির হিসাবে, যে কেজিতে হচ্ছে সার্বজনীন ধ্রুবক, কেজি গ্রাম এগুলার হিসাবে। তাহলে এই যে 1 কিলোগ্রামে অক্সিজেনের জন্য হচ্ছে গ্যাস ধ্রুবক কত, সেটাকে আমরা ধরে নিচ্ছি যে 8 ড্যাশ। তাহলে এমটা হচ্ছে আমরা এখানে কাতি পাবো বলো, এমটা হচ্ছে আমরা কেজিতে নিব, ঠিক আছে না? তাহলে এমটা হচ্ছে হিসেব হবে কাতি, এমটা হিসেব হবে এখানে কেজিতে। তো এই সূত্র থেকে আমরা কি লিখতে পারবো? পি ইকুয়াল টু তুমি লিখতে পারবা এম ভাগ ভি ইন্টু হচ্ছে কত? 8 ড্যাশ ইন্টু টি। বলো এম ভাগ ভিকে আমরা কি লিখতে পারি? এম ভাগ ভিকে আমরা রো লিখতে পারি না? তাহলে পি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? 8 ড্যাশ টি। আর এখান দেখো যে এই জায়গায় কত থাকে? এম ভাগ ভি ইকুয়াল টু হচ্ছে কত? দেখো এম ভাগ ভি ইকুয়াল টু হচ্ছে রো। তাহলে রো 8 ড্যাশ টি হচ্ছে কত? 8 ড্যাশ টি হচ্ছে রো। আমরা কিসের ভ্যালু বের করব? আমরা তো বের করবোই হচ্ছে 8 ড্যাশের ভ্যালু। তাহলে পি ভাগ কত? পি ভাগ হচ্ছে টি রো, হয় না? পি ভাগ কত হয়? পি ভাগ হচ্ছে টি রো। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো 101/325। আর টি এর ভ্যালুটা কত? দেখো ওই যে ওখান দেওয়া আছে 300 কেলভিন। আর এই যে এখান দেখো রো এর ভ্যালুটা কত? রো ইকুয়াল টু 1 পয়েন্ট কত দেওয়া আছে? 1.28 দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে কত? 1.28টা বসাই তুমি কত পাইলা? দেখো যে 263 দশমিক কত? 263.8 কত পাইছো? এইটার পর কত ছিল? আচ্ছা থাক, তাহলে এইটার পর কত ছিল আর সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা 8 6 হচ্ছে 7। তাহলে এটা কিসের ভ্যালু পেয়ে গেলা তুমি বলো? এটা হচ্ছে 8 ড্যাশের ভ্যালু পাইলা না? তো 8 ড্যাশের একক কি? গ্যাস ধ্রুবকের একক কি? গ্যাস ধ্রুবকের একক কি? জুল পার কেজি পার কেলভিন না?
8 আমরা কি বললাম একটু আগে, যে 1 কেজি বা 2 কেজি 3 কেজি, এই যে যখন তুমি ভরের ক্ষেত্রে নির্ণয় করবা, মোলের ক্ষেত্রে না, তখন সেটা কি, এটা হচ্ছে 8। আর মোলের ক্ষেত্রে হচ্ছে আমরা কত, মোলের ক্ষেত্রে কত বসাবো, মোলের ক্ষেত্রে হচ্ছে n বসাবো। বুঝতে পারো নাই? তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমরা কত লিখতে পারবো, জুল পার, আগে হচ্ছে আমরা কি লিখতাম, মোল পার কেলভিন লিখতাম না? তো এটা কি আমরা মোলে হিসাব করলাম না কেজিতে হিসাব করলাম? কেজিতে। তাহলে এককটা কি হবে, জুল পার কেজি পার কেলভিন। এ শর্মিষ্ঠা বুঝতেছো? এই যে এককগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন যদি তুমি ভাবো যে গ্যাস দুর্ভোগের একক তো আমরা কি জানি, জুল পার মোল পার কেলভিন, তাহলে জুল পার মোল পার কেলভিন বসাই দিই, তাহলে কিন্তু ভুল। তাহলে জুল পার মোল পার কেলভিন হচ্ছে কি, এখানে বসানো যাবে না। তাহলে এটা আমরা কিসের ভ্যালু পাইলাম, দেখো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম 8 ভ্যালু। এটাই চাইছিল ক নম্বরে তোমার কাছে। খ নম্বরে বলছে স্থির আয়তনে অক্সিজেনের আপেক্ষিক তাপ হচ্ছে নির্ণয় করো। তাহলে এখানে দেখো যে কিসের কথা বলছে, স্থির আয়তনের কথা বলছে। তো তুমি কিন্তু স্থির চাপে জানো, দেখো তুমি কিন্তু স্থির চাপে এখানে জানো, তাহলে এখানে স্থির আয়তনে বের করবা। তো কিসের জন্য, 1 কেজির জন্যই তোমাকে বের করতে হবে, এজন্যই এটা বলছে। তাহলে স্থির আয়তনের জন্য তুমি কি জানো তাহলে, যে সিভি জানো। তাহলে আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু, তাহলে এখন কি আর লিখবো নাকি 8 লিখবো, আমরা কিন্তু এখন 8 লিখবো। তাহলে সিভি ইকুয়াল টু কত লিখতে পারবা, দেখো সিপি মাইনাস হচ্ছে কত, মাইনাস 8 লিখতে পারবা না? বলো, সিপি এর ভ্যালু দেওয়া আছে না উপরে, সিপি এর ভ্যালুটা কত দেওয়া আছে, 1050 দেওয়া আছে। তাহলে এই যে এই জায়গা থেকে আমরা 1000 কত বসাই দিই, 50 বসাই দিই। আর এখান থেকে দেখো যে 8 ভ্যালু 263 পয়েন্ট কত, 867। তাহলে এই জায়গা থেকে আমরা কত, 263 হচ্ছে 867, এই যে এইটা বসাই দিই। তাহলে এখানে যে ভ্যালুটা পাবা সেটা কি পাবা তুমি, এটা তুমি সিভি এর ভ্যালু। তাহলে এটা কোন এককে পাবা, জুল পার কেজি পার কেলভিন, এটা কিন্তু জুল পার মোল পার কেলভিন না। তাহলে এখানে হচ্ছে 786 হচ্ছে 133। তাহলে এত কি পেয়ে গেল দেখো, জুল পার কেজি পার কেলভিন। বোঝা গেল? তাহলে এই যে এইভাবে অঙ্ক করা লাগবে। এখন এই অঙ্কগুলো তোমাকে বুঝতে হবে যে তোমাকে হচ্ছে এটা মোলে বলছে না কেজিতে বলছে, তাহলে কখন কোন সূত্র ইউজ হবে এগুলো বোঝার পর এই যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করা লাগবে। তাহলে যাতে এই টাইপের অঙ্কগুলো পারো। এখন এগুলা কেন দেওয়া আছে তাহলে, এই যে জি এর মান, পারদের ঘনত্ব, এই যে এগুলা তোমাকে কনফিউশনের জন্য দেওয়া থাকবে, অন্য কিছু না। তুমি আবার ভাবিও না যে এই জিনিসগুলোকে দেওয়া আছে তাহলে এগুলো দিয়ে আমাদের কাজ, তো আমাদের তো আগেই কাজ হয়ে গেছে, তাহলে এগুলো তো আমাদের কাজে লাগানো লাগছে না। যদি কাজে লাগানো লাগতো তাহলে আমরা কি করতাম, তখন হচ্ছে আমরা বসাতাম রোয়ের জায়গায়, তুমি মনে করো যে এই যে 13.6 বসাই দিতা যদি, তাহলে তো কি হয়ে যেত, তখন তখন হচ্ছে ভুল হয়ে যেত অঙ্ক। তাহলে এই যে এই জন্য হচ্ছে কনফিউশনে ফেলার জন্য এরকম তোমাকে এক্সট্রা কিছু দেওয়া থাকতে পারে। দেখো পরের অঙ্কে কি বলা হচ্ছে তোমাকে, পরের অঙ্কে বলা হচ্ছে যে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এমন পরিমাণ প্রসারিত করা হল যে চূড়ান্ত তাপমাত্রা 27 ডিগ্রি হলো। তাহলে আগে তাপমাত্রা কত ছিল, 227 ডিগ্রি ছিল। তাহলে এখান থেকে দেখো T1 ইকুয়াল টু 227 ডিগ্রি হচ্ছে কত, সেলসিয়াস। তাহলে 227 ডিগ্রি সেলসিয়াসকে তুমি হচ্ছে কি করবা বলো, তুমি হচ্ছে কেলভিন বানাবা না? তাহলে 227 প্লাস হচ্ছে কত, দেখো প্লাস হচ্ছে 273, তাহলে তুমি কত পাইতেছো দেখো তো, এইটা তুমি 500 কেলভিন পাইতেছো না, 500 কেলভিন পাইলা। এখন এখানে দেওয়া আছে 200 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে বলো এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে ভর দেওয়া আছে না? তাহলে এম ইকুয়াল টু কত গ্রাম, দেখো এম ইকুয়াল টু হচ্ছে 200 গ্রাম। এখন বলো কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইডের গ্যাসের হচ্ছে ভর কত, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর 44 গ্রাম না? কার্বনের ভর কত, 12, আর এখানে দুইটা অক্সিজেন, তাহলে অক্সিজেন কত, 16 দুগুণা 32, তাহলে 32 আর 12তে কত, 44 না? তাহলে এই যে এখানে হচ্ছে 44 গ্রাম, এটা হচ্ছে কিসের মান, এম এর মান। তো এখন তোমাকে বলা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা হইল, মানে T2 ইকুয়াল টু হচ্ছে কত হইল, 27 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলতে পারবো কত, দেখো 300 কেলভিন। ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা কত বলতে পারবো, যেটাকে আমরা হচ্ছে 300 কেলভিন বলবো। তো গ্যাস কর্তৃক কৃত কাজের পরিমাণ কত, মানে তোমার কাছে কিসের কথা বলছে, দেখো তোমার কাছে চাইছে এখানে ডাব্লুর কথা, বুঝতে পারছো? তাহলে এই যে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে হোয়াট, তুমি বলো তো এখানে হচ্ছে এটা কোন প্রক্রিয়ার কথা বলা আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলা আছে না? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ তুমি কি জানো বলো,
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, এই যে এইটার সূত্র তুমি কি জানো, এই যে তুমি এইটা জানো না যে 1 nr ভাগ হচ্ছে 1 মাইনাস গামা ইন্টু কত T2 মাইনাস কত T2 মাইনাস T1। তুমি দেখো n এর ভ্যালু কতটুক, তাহলে n এর ভ্যালুটা আমরা এখানে আগে বের করে নিই। n ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো না যে m ভাগ হচ্ছে কত বড় হাতের m, তাহলে m এর ভ্যালু কত দেখো 200, আর এইটা কত দেখো 44। 200 ভাগ 44 সমান কত পাও, সমান কত, তো এখানে রেখে দাও, প্রবলেম নাই। তাহলে এখানে দেখো 200 ভাগ কত দেখো 200 ভাগ হচ্ছে 44, এই যে n এর ভ্যালু রেখে দাও। আর এর ভ্যালু কত জানো 8.314 জানো, আর এটা 1 গামার ভ্যালু কত বলো, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বহু পারমাণবিক গ্যাস, তাহলে 1.33, ঠিক আছে না। আর এখানে দেখো T2 এর ভ্যালুটা কত ছিল 300, আর T1 এর ভ্যালুটা কত দেখো T1 এর ভ্যালুটা হচ্ছে 500। তাহলে এইটুক হিসেব করলেই আমরা কি পেয়ে যাব, কৃত কাজের ভ্যালুটা পেয়ে যাব না, যে কতটুক হচ্ছে কৃত কাজ হয়েছে বলো। 22,000 কত 903 কত 58, তাহলে এত কি পেয়ে গেলা দেখো, এত হচ্ছে জুল পেয়ে গেলা, বুঝছো। তাহলে 22,000 কত দেখো 903.58 জুল তুমি পেয়ে গেলা। তো এই যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে 3 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তন ও স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কত হবে। 3 পারমাণবিক ত্রিপারমাণবিক কার্বন ডাই অক্সাইড। আচ্ছা শোনো, আমি এই যে এই জিনিসটা হচ্ছে একটা দূর করে দিই। এখন ঘটনা হচ্ছে যে এই ভ্যালুটা তোমার দেওয়াই থাকবে প্রশ্নে, বুঝতে পারছো, যে গামার ভ্যালুটা হচ্ছে কত, গামার ভ্যালুটা যত দেওয়া থাকবে সেটা ইউজ করবা। তো আমি এখানে প্রশ্ন হচ্ছে 1.33 হচ্ছে দিয়ে দিলাম। যদি না থাকে এখন কোনটা ইউজ করবা সেটা হচ্ছে কথা। এখন ফিজিক্সের ক্ষেত্রে আমরা সাধারণত এই যে দ্বিপারমাণবিক ত্রিপারমাণবিক দেখাই হচ্ছে কি করি, দেখাই হচ্ছে এই ভ্যালুগুলো বসাই, যে কার্বন ডাই অক্সাইড যেহেতু 3 পারমাণবিক সেহেতু এটা হচ্ছে কত 1.33, বোঝা গেছে। কিন্তু তুমি যদি কেমিস্ট্রিতে যাও তখন আবার কেমিস্ট্রি কি করবে, এই যে শুধু দ্বিপারমাণবিক আর ত্রিপারমাণবিক দেখবে না, সে দেখবে যে এই যে কার্বন ডাই অক্সাইডের কথা বললাম, তো এই যে কার্বন ডাই অক্সাইডের গঠনটা কেমন, এটা হচ্ছে কত দেখো, এটা হচ্ছে সরল রৈখিক, যেহেতু সরল রৈখিক সেহেতু গামায়ের মান কত 1.41, বুঝতে পারছো। তাহলে যেহেতু সরল রৈখিক সেহেতু এটা কত 1.41, তো এই যে এই 1.41 হচ্ছে ইউজ করে, তো উদ্ভাসে দেখবে যে বেশিরভাগ জায়গায় হচ্ছে 1.41, তো এটাই কারেক্ট হওয়ার কথা মানে মূলত। কিন্তু ফিজিক্সের যত ম্যাথ দেখবে যে সব ম্যাথ হচ্ছে কি এই যে এই গঠন টঠন দেখে না, ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি করি সরাসরি দ্বিপারমাণবিক বা ত্রিপারমাণবিক এইটা দেখাই হচ্ছে আমরা ম্যাথ করি। হ্যাঁ, কেমিস্ট্রিতে যদি হয় তাহলে তুমি হচ্ছে গঠন দেখে দিবা, তখন কেমিস্ট্রিতে হচ্ছে কি, কেমিস্ট্রিতে তুমি হচ্ছে ব্যতিক্রম দেখবা, বুঝতে পারছো, এই যে ব্যতিক্রম পাবা। আর ফিজিক্স এমন একটা সাবজেক্ট দেখো যেখানে হচ্ছে ব্যতিক্রম দেখবে না তুমি, এই যে ব্যতিক্রম নাই, তুমি হচ্ছে জাস্ট কি তোমাকে বলছে যে ত্রিপারমাণবিক, তুমি হচ্ছে কি করো, তুমি হচ্ছে বসাই দাও যে গামা ইকুয়াল টু কত দেখো, গামা ইকুয়াল টু হচ্ছে 1.33, বুঝতে পারছো। এখন ঘটনা হচ্ছে যে এটা সঠিক হবে না ভুল হবে সেটা আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে যে এইটাই তো সঠিক হওয়ার কথা মানে ফিজিক্সের যুক্তিতে, কেমিস্ট্রির যুক্তিতে তো এটা সঠিক হওয়ার কথা, তাহলে ফিজিক্সে তুমি হচ্ছে এটা, কিন্তু উদ্ভাসে আবার দেখবা যে উদ্ভাসে হয়তো বা তোমাকে কি এটা 1.41 দিয়েও করাতে পারে। এখন তুমি কোথায় কি করবা, বিভিন্ন টেস্ট পেপার দেখবা তুমি এইচএসসি থেকে শুরু করে যে কোনো ওই জায়গাগুলোতে হচ্ছে দেখবা 1.33, ইসাক স্যারের বই, তপন স্যারের বই, স্যারের বই, সব স্যারদের বই দেখবে যে 1.33 দাও। তাই আমি চাইবো যে ফিজিক্সে হচ্ছে তোমরা 1.33 দিয়েই হচ্ছে হিসাব করবা। আর যদি যখন এই অধ্যায় আসবে যদি উদ্ভাসের মানে পরীক্ষার জন্য হিসাব করো, তাহলে উদ্ভাসের পরীক্ষার জন্য তুমি কোনটা বসাবা সেটা হচ্ছে জিজ্ঞেস করে নেবা ক্লাসের ভেতর। কারণ হচ্ছে উদ্ভাসে হচ্ছে কি, উদ্ভাসে কোন সিস্টেম ফলো করে বলা যাবে না, কারণ উদ্ভাসে দেখা যাইতেছে যে 1.41 দিয়ে হচ্ছে করতেছে, বুঝতে পারতেছো, মানে ওরা হচ্ছে একদম রিয়েলটা দেখা যাচ্ছে কেমিস্ট্রি যেটা ওইটা দেওয়া হচ্ছে কি সলভ করতেছে, তখন তো প্রবলেম, তো প্রবলেম নাই, আমরা হচ্ছে 1.33 দিয়েই করবো, বোঝা গেল। ফিজিক্সের ক্ষেত্রে যদি আসে তাহলে ফিজিক্সের ক্ষেত্রে তুমি দেখবে যে গ্যাসটা কত পারমাণবিক, তোমাকে এখানে ত্রিপারমাণবিক বলে দিছে, বুঝতে পারছো, কারণ কি তুমি হচ্ছে ত্রিপারমাণবিক দেখাই হচ্ছে হিসেব করবা, এই যে ফিজিক্সে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন চাই এভাবে, তোমার কাছে চাই না যে এটা হচ্ছে কি, কিন্তু কেমিস্ট্রিতে গঠন মঠন আছে যার হ্যাঁ এটা হচ্ছে
এগুলো হচ্ছে এখন কি নতুন করে হচ্ছে চেঞ্জ করতেছে, আগে কোনো জায়গায় চেঞ্জ ছিল না, আগে সব বই 1.33 ছিল। এই যে এখন হচ্ছে নতুন বলতে তুমি ভাইবো না যে এই যে 24 সালে এটা চেঞ্জ করতেছে, 22-23 সাল থেকে দেখা যাইতেছে কিছু কিছু বই হচ্ছে এরকম করতেছে। এখন তুমি কি করবা কও? দুটাই তো সঠিক, দুইটাই তো সঠিক, দুই দিক দিয়ে দুইভাবেই করে দেবো না। এখন দুইটাও অঙ্ক যদি দুইটা বই দুই রকম থাকে, না এরকম কনফিউশনে তোমাকে রাখবে না। ফিজিক্সে চাইলে তুমি 1.33 দিবা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফিজিক্সে তোমাকে হচ্ছে কনফিউশনে রাখবে না, কারণটা হচ্ছে তোমাকে ওখানে গামার ম্যানটা দিয়ে দিবে ফিজিক্সের ক্ষেত্রে। তুমি এটা হচ্ছে থাকো যে ফিজিক্সের ক্ষেত্রে তোমার কি গামার মানটা দেওয়াই থাকবে। এটা দেওয়াই থাকবে সেজন্য। নিউশালন এগুলো হচ্ছে মুখস্থ লাগবে। তো এগুলো দেওয়াই থাকবে গামায়ের মান কত। দেখো 3 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তন ও স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে কত। কত পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বলছে? 3 পারমাণবিক গ্যাস। তাহলে যেহেতু 3 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বলছে, সেহেতু এখানে গামায়ের ভ্যালু কত দেখো 1.33, ঠিক আছে না? সেহেতু গামায়ের ভ্যালুটা কত? গামায়ের ভ্যালুটা 1.33। তাহলে তোমার কাছে চাইছে যে সিপিটা কত, আর আরেকটা চাইছে সিভিটা কত। এই অঙ্ক কিভাবে করবা তোমরা বলো, আমি করি। সোজা অঙ্ক, একটু মাথা খাটাও। সিপিও চাইছে তোমার কাছে, সিভিও চাইছে। গামার সাথে সম্পর্ক কি জানো সিপি আর সিভি এর? দেখো তো, তুমি এটা জানো না যে সিপি মাইনাস হচ্ছে সিভি ইকুয়াল টু হচ্ছে কত আর, এটা জানো? বুঝতে পারছো? এটা জানো। তো তুমি এই জায়গা থেকে দেখো, সিপিও তুমি জানো না, সিভিও তুমি জানো না, এটা না? এটাই তো মূলত যে দুইটাই আমরা জানি না, কিন্তু আমরা এখান থেকে একটা ভ্যালু জানি, সেটা হচ্ছে গামার। তো গামা ইকুয়াল টু আমরা কত জানি বলো? সিপি ভাগ হচ্ছে সিভি জানি না। তাহলে সিপি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? গামা সিভি লিখতে পারবা। তাহলে এই জায়গা থেকে দেখো যে তোমার যদি অত সূত্র মুখস্থ না থাকে, তাহলে এইভাবে নিয়ে আসবা যে গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু কত আর। তাহলে এখান থেকে আমরা যদি সিভি কমন নিই, তাহলে গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কত দেখো আর। তাহলে এই জায়গা থেকে সিভি ইকুয়াল টু হচ্ছে আর ভাগ হচ্ছে কত গামা মাইনাস 1। যখন মনে না থাকবে, সূত্র মুখস্থ না থাকবে, তখন এইভাবে নিয়ে চলে আসবা। আর তুমি তো একবারে বসাতে পারবা চাইলে সিভি ইকুয়াল টু এত। তাহলে এখানে দেখো আর এর ভ্যালু তো তুমি জানো, আর এর ভ্যালু কত বলো? এখানে আর এর ভ্যালু কত? 8.31 না? তুমি জানো না? হ্যাঁ, তুমি এসআই একক দিয়েই করবা সব কিছু। 8.314 আর এটা হচ্ছে 1.33 মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে 1। তাহলে এখানে এইটুক যদি তাহলে এটা দেখো যে 21 পয়েন্ট হচ্ছে কত 59, 25 পয়েন্ট কত। তাহলে এখান থেকে লেখা যায় যে 25.19 হচ্ছে 4। এত কি পাইলা? জুল পার মোল পার কত দেখো, পার হচ্ছে কেলভিন। এটা পাইলা না? তাহলে এটা তুমি কিসে পেয়ে গেলা? এটা হচ্ছে তুমি সিভি এর মান পেয়ে গেলা। এখন ওই যে ওই সূত্র যদি বসাতা তুমি, তাহলে ঝামেলাটা কোথায় হইতো দেখো। এই যে সিভি ইকুয়াল টু হচ্ছে তুমি কত জানো? আর ভাগ হচ্ছে 1 মাইনাস গামা মাইনাস 1, এটা জানো না? আর সিপি ইকুয়াল টু তুমি কত জানো? এন আর ভাগ হচ্ছে কত গামা মাইনাস 1 জানো। তো দেখো তো এন এর ভ্যালু কি তুমি জানো? বলো। এন এর ভ্যালু জানো না, তখন তুমি কি করতা? সিভিটা পারতা, সিপিটা পারতা না। তখন এই সূত্র লাগতোই তোমার কাছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তখন হয়তো ওটাও করা যায় যে তুমি হচ্ছে ওটা নিও যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর। তাহলে এই জায়গা থেকে সিপি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? সিভি প্লাস হচ্ছে কত দেখো, সিভি প্লাস আর। সিভি এর ভ্যালু কত পাইলে? 25 পয়েন্ট হচ্ছে কত দেখো, 25 পয়েন্ট তুমি পাইছো 194। তাহলে এই জায়গায় হচ্ছে 25.194 বসাই দাও। আর এর ভ্যালু কত? 8.314, এটা বসাও। তাহলে এখানে কত পাও? এটা
33.50 কত দেখো 8, তাহলে এত পেয়ে গেলে এটা কি পাইলা জুল পার মোল পার হচ্ছে কি পার কেলভিন, বুঝতে পারছো? তো এই সহজ অঙ্কগুলাই হচ্ছে আমাদের কি এই যে শুধুমাত্র ভুল করার জন্য ভুল হয়ে যাবে, যে মানে বিষয়গুলো ধরতে না তুমি সূত্র ইউজ করতে পারবা, যদি বিষয়গুলো ধরতে না পারো তখন সূত্র কঠিন হয়ে যাবে তোমার কাছে, মনে হবে যে না এই জিনিসটাই, এগুলো একবার করে দেখা রাখো, দেখবা যে কি তুমি তখন সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো। এখানে দেখো নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ মানে কিসের ভ্যালু দেওয়া আছে সিভি না, সিভি ইকুয়াল টু 740 জুল পার কেজি পার হচ্ছে কি দেওয়া আছে দেখো কেলভিন দেওয়া আছে, কোন এককে দেওয়া আছে এটা জুল পার কেজি পার কেলভিন এককে দেওয়া আছে, আর স্থির চাপে দেওয়া আছে দেখো সিপি, তাহলে সিপি ইকুয়াল টু কত দেওয়া আছে এইটা হচ্ছে বের করতে হবে তোমাকে, আর এর ভ্যালুটা দেওয়া আছে এখানে দেখো, এই যে আর ইকুয়াল টু কত দেওয়া আছে 8314, ঠিক আছে 8314 জুল পার কিলোমোল, জুল পার কিলোমোল পার হচ্ছে কত দেখো পার হচ্ছে কেলভিন, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে দেখো যে তুমি যে এখানে বের করবা সেটা কি সিপি এর মান বের করবা না, এখন তুমি কি জানো সাধারণত তুমি জানো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা কত মোলের ক্ষেত্রে, এটা কখন তুমি ব্যবহার করবা যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, যখন এন মোলের ক্ষেত্রে বলবা, কিন্তু এখানে দেখো যখন তোমার এই যে পার কেজিতে এককটা থাকবে তখন তুমি সরাসরি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বসাতে পারবা না, এই যে তখন তুমি কি বসাবো 8 মনে আছে ওই যে ওখানে আমরা 8 কেন বসাইছিলাম, তো এখান তুমি কি করবা এই যে যখন জুল পার মোল পার কেলভিন না দিয়ে থেকে জুল পার কেজি পার কেলভিন এভাবে দেওয়া থাকবে তখন তুমি কিভাবে বসাবা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত দেখো 8 হইল এটুক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি দেখো যে আমরা লিখতে পারবো এই জায়গা থেকে যে আমরা জানি কি আমরা জানি সিপি মাইনাস হচ্ছে সিভি ইকুয়াল টু হচ্ছে কত 8, এখন আর লিখলাম না কারণ এখানে মোলে দেওয়া নাই, এই যে সিভি এর এককটা কি মোলে নাই পার কেজিতে আছে, ঠিক আছে এই যে জুল পার কেজি পার কেলভিন আছে, যদি জুল পার মোল পার কেলভিন থাকতো তাহলে আমরা শুধু আর বসাতাম, তাহলে এখানে কি করব দেখো এই যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু 8 যে বসালাম, তুমি এই 8 ইকুয়াল টু আবার লিখতে পারো যে আর ভাগ হচ্ছে কত দেখো আর ভাগ হচ্ছে এম, বুঝতে পারছো আর ভাগ কত বললাম আর ভাগ হচ্ছে এম, এটা তুমি কি করতে পারবা এটা তুমি হচ্ছে লিখতে পারবা, এই যে এমটা হচ্ছে কি এই এমটা হচ্ছে গ্যাসের 1 মোল গ্যাসের হচ্ছে ভর, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা দেখো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু 8 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা একটু আগেই বললাম, সেটা হচ্ছে বললাম যে আর ভাগ হচ্ছে কত দেখো আর ভাগ এম, বলো সিপি এর ভ্যালুটা আমরা বের করব, তাহলে সিপি ইকুয়াল টু কত লেখা যাবে সিভি প্লাস আর ভাগ কত আর ভাগ হচ্ছে এম, সিভি এর ভ্যালু কত বলো এই জায়গা থেকে সিভি এর ভ্যালুটা কত, তো সিভি এর ভ্যালুটা এই জায়গা থেকে তুমি লিখতে পারবা যে কত, এটা তো 1 মোল গ্যাসের ক্ষেত্রে না সেহেতু এগুলাতে ড্যাশ দিয়ে দাও তুমি সবগুলাই, 1 মোলের ক্ষেত্রে হলে আমরা দেখা যাচ্ছে শুধু সিভি ইউজ করতাম, তো এই যে সিভি ড্যাশ এটার ভ্যালুটা কত, এই যে এটার ভ্যালুটা হচ্ছে 740 কেজির যেহেতু আমরা বের করতেছি, তাহলে এটা হচ্ছে কত 740, আর এর ভ্যালু কত, এই যে আর এর ভ্যালু দেওয়া আছে 8314, তাহলে 8314, আর নাইট্রোজেন গ্যাসের ভর কত বলো, নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে 20 কত 28, ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা এই যে এখান তুমি হচ্ছে 28টা বসাই দিতে পারবা, 28 পার কেজি পার মোল, এই যে এম এর ভ্যালুটা এখানে দেওয়া আছে তোমার, বুঝতে পারছো এই যে এখানে এম এর ভ্যালুটা দেওয়া আছে, যে এম এর ভ্যালুটা দেওয়া থাকবে সেটাই তোমাকে এখানে বসাতে হবে, এইটুক হিসেব করলে কত পাবো, এইটা ওই আর এর ভ্যালু না এখানে হচ্ছে দেওয়া আছে যেটা এটাই বসান লাগবে, এই যে এখানে দেওয়া আছে দেখো তোমার প্রশ্নে, তুমি হচ্ছে তুমি তো 1 মোলের ক্ষেত্রে বের করতেছো না, এই যে দেখো কিলো মোলের ক্ষেত্রে বলছে দেখো এখানে কিলো মোল বলা আছে, বুঝতে পারছো, তাহলে কিলো মোলের ক্ষেত্রে কি হয়ে যাবে বেড়ে যাবে না এটা, তাহলে 1000 কত দেখো 36.928, তাহলে এটা তুমি কি পেয়ে গেলা, এটা কি তুমি মোলে পাইলা না কেজিতে পাইলা, তাহলে জুল পার কেজি পার হচ্ছে কেলভিন, এই কেজিতে পাইলা এটা তুমি, এটা কেজিতে, তাহলে এটা কি মোলে হইবে এটাও তো কেজিতে হইবে, সিভি ড্যাশ যদি কেজিতে হয় তাহলে এটাও তো কেজিতে, 8 কাতি ছিল
8 কেন আমরা দিছি? আমরা তো মোলের জন্য 8 দিই নাই, আমরা সব এখন কেজিতে হিসাব করতেছি। এগুলো কেজিতে হিসাব করার জন্যই তো দেখো যে এখানেও বলা আছে 28 কেজি পার কিলো মোল বলা আছে। দেখো, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এই হিসাবগুলো হচ্ছে এভাবে। তাহলে এই যে এভাবে এরকম অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়া যাবে না। এগুলো অঙ্ক কিন্তু আগে করো নাই, এরকম টাইপের হচ্ছে অঙ্ক আগে করো নাই। সো হচ্ছে এগুলো প্র্যাকটিস করবা, না হয় কিন্তু এগুলা বোঝা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, পারবা এই অঙ্ক? না বুঝলে বলো, এখানে না বুঝলে বলো যে এটা বোঝো নাই। অ্যাবনর্মাল না, এই যে যখন কেজিতে হিসেব থাকবে তখনই, বুঝতে পারছো? এই যে কখন নিয়ে আসবা, এই যে সিপি সিভি এর হিসেব, এই যে সিপি আছে না, সিভি আছে না, এটা এখন কাতি, সাধারণত এর এককগুলা কি কাতি থাকে বলো? জুল পার মোল পার কেলভিন থাকে না? কিন্তু তখন আমরা কি করি বলো? তখন আমরা এই যে এটা বসাই দেবো সরাসরি, সিপি মাইনাস হচ্ছে কত, মাইনাস সিভি ইকুয়াল টু কত দেখো আর, তখন আমরা এটা বসাবো। কিন্তু যদি এরকম থাকে যে সিপি সিভি, ঠিক আছে, এই দুটা যদি মোলে না থেকে এই যে কেজিতে থাকে, যে কেজি পার কেলভিন এরকম যদি থাকে, তখন আমরা কি করব বলো? তখন আমরা বসাবো এই যে সিপি ড্যাশ মাইনাস হচ্ছে সিভি ড্যাশ, মানে এটা আর মোলে নাই, এটা কাতি হয়ে গেছে কেজিতে, তখন হচ্ছে আমরা বসাবো কি আর ড্যাশ। এটাকে তুমি এভাবে লিখতে পারবা, সিপি ড্যাশ মাইনাস সিভি ড্যাশ ইকুয়াল টু আর ভাগ হচ্ছে কত দেখো, আর ভাগ হচ্ছে এম। এই আর এবং এম এর ভ্যালু দেওয়া থাকবে। আর এবং এম এর যদি ভ্যালু না দেওয়া থাকে তাহলে এম এর ভ্যালুটা কিসের ক্ষেত্রে তুমি নিয়ে নিবে? তখন এম এর ভ্যালু দেওয়া না থাকলে তখন তুমি 1 মোল গ্যাসের জন্য ভরটা নিয়ে নিবা। আর আর এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকলোই, আর দেওয়া না থাকলে তখন তুমি কি করবা? তখন হচ্ছে এর ক্ষেত্রে নিয়ে নেবা তুমি। দেখো এখানে দেখো ম্যাটটাই কি বলা হচ্ছে, একটি গ্যাসের, একটি আদর্শ গ্যাসের ধ্রুব আয়তনে ও ধ্রুব চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা যথাক্রমে 20.5 জুল পার মোল পার কেলভিন ও 28.8 জুল পার মোল পার হচ্ছে কেলভিন। তাহলে এটা কিসের কিসের ভ্যালু দেওয়া আছে দেখো? একটা ধ্রুব আয়তনের কথা বলা আছে, আর একটা কিসের কথা বলা আছে? একটা হচ্ছে ধ্রুব, ধ্রুব হচ্ছে চাপের কথা বলা আছে। তাহলে এখান থেকে দেখো যে ধ্রুব আয়তনে সিভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? 20 পয়েন্ট হচ্ছে কত 5 জুল পার মোল পার কত দেখো কেলভিন, এইটা। এবং চাপে কত লেখা আছে দেখো, যে 28 পয়েন্ট হচ্ছে কত 8, তাহলে জুল পার মোল পার কেলভিন। এবার কিন্তু দেখো পার মোল পার কেলভিনে দেওয়া আছে। এখন বলা হচ্ছে স্থির চাপে 8 গ্রাম হাইড্রোজেন, তাহলে স্থির চাপে কত গ্রাম হাইড্রোজেনের কথা বলা আছে? 8 গ্রাম হাইড্রোজেনের কথা বলা আছে। তাহলে এম ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? এই যে 8 গ্রাম হাইড্রোজেন, তাহলে 8 গ্রাম হাইড্রোজেন এই জায়গা থেকে তুমি হচ্ছে এন ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলতো? এন ইকুয়াল টু হচ্ছে কত লিখতে পারবা? 8 গ্রাম হাইড্রোজেন সমান হচ্ছে কতটুকা? 8 মোল না? আর যদি বলে যে 8 গ্রাম হাইড্রোজেন এম, তাহলে এই যে এখানে আছে কত গ্রাম দেখো, এম ইকুয়াল টু হচ্ছে কত গ্রাম? 8 গ্রাম। তো এই যে গ্রামকে যদি আমরা কেজিতে নিই তাহলে কি লিখতে পারবো? 8 ইন্টু 10⁻³ কত কেজি, এইটা দেওয়া আছে। তাহলে কয়টা হইলো আমাদের? 3টা। আর একটা দেখো হাইড্রোজেন এই যে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে উন্নীত হলো। তাহলে দেখো আদি তাপমাত্রা 10 ডিগ্রি, শেষ তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি, তাহলে ডিটি ইকুয়াল টু কত? 15 মাইনাস হচ্ছে কত 10 না? তাহলে 15 মাইনাস হচ্ছে 10 ডিগ্রি হচ্ছে কত সেলসিয়াস ইকুয়াল টু কত দেখো 5 ডিগ্রি সেলসিয়াস। তো পার্থক্য তো প্রবলেম নাই, 5 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে আমরা কত লিখতে পারবো? 5 কেলভিন হচ্ছে লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা এটাও পেয়ে গেলাম। এখন তোমাকে বলা হচ্ছে যে প্রয়োজনীয় তাপের পরিমাণ হচ্ছে কত, তাপমাত্রায় উন্নীত করতে হচ্ছে প্রয়োজনীয় তাপের পরিমাণটা হচ্ছে কত, মানে তোমাকে বের করতে বলছে কিসের ভ্যালু? ডিকিউ এর ভ্যালু, এটা একটা বলছে। অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, তাহলে তোমাকে বের করতে বলছে ডিইউ এর ভ্যালু। আর কি বলতেছে দেখো এই জায়গায়, আর বলতেছে যে বহিস্থ কাজের পরিমাণটা হচ্ছে কত, মানে তোমাকে বের করতে বলছে হচ্ছে ডিডাব্লিউর মানটা হচ্ছে কত। এখন এগুলা তুমি কিভাবে বের করবা বলো? এগুলা কিভাবে বের করবা?
এই জিনিসটাই তুমি ভালোভাবে বোঝো। এই যে তুমি এখানে সিভি দেখতেছো না, তো সিভিটা তুমি কি বুঝতেছো? স্থির আয়তনে না? স্থির আয়তনের ক্ষেত্রে তুমি কি জানো বলতো? ডি কিউ ইকুয়াল টু হচ্ছে কত? ডি ইউ, এটা জানো না? স্থির আয়তনে কৃত কাজ কত হয়? স্থির আয়তনে হচ্ছে কৃত কাজ শূন্য না? স্থির আয়তন মানে হচ্ছে ডিভি ইকুয়াল টু জিরো, আর ডিভি ইকুয়াল টু জিরো হলে ডিডাব্লিউ ইকুয়াল টু কত? জিরো। তাহলে ডি কিউ ইকুয়াল টু কত? ডিইউ বসাতে পারবা। কিন্তু স্থির চাপের ক্ষেত্রে তুমি কত লিখতে পারবা বলতো? এই যে স্থির চাপের ক্ষেত্রে ডি কিউ ইকুয়াল টু, তুমি এটা জানো না? ডিইউ প্লাস হচ্ছে কত? ডিডাব্লিউ, এটা জানো? বোঝা গেল? এখন এইটা যদি জানো, তাহলে এই যে যখন তুমি এই ডি কিউ বের করবা এটার, তখন তুমি সিপি ইউজ করবা। আর যখন তুমি এই যে এই ডি কিউ বের করবা, তখন তুমি কি বের করবা দেখো? তখন তুমি সিভি বের করবা, মানে ইউজ করবা। এটাই তো মূল কথা। তো আমরা সেটাই করব। তো আমাদের দরকার কি এই জায়গা থেকে? আমাদের এই যে এটাই বের করা দরকার মূলত, যে আমরা এটাই করব, যে আমাদের হচ্ছে মূলত বের করা দরকার হচ্ছে ডি কিউ, ডি ইউ এবং হচ্ছে কত? ডি ইউ এবং হচ্ছে ডি ডাব্লিউ, এটা আমাদের দরকার। তো এইটা আমরা কিভাবে বের করতে পারবো? দেখো তুমি এখানে সিপি সিভি এর ভ্যালু জানো। সিপি সিভি এর ভ্যালুটা কি? সিভি এর ভ্যালুটা হচ্ছে তুমি জানো। তাহলে এখানে ডি কিউ ইকুয়াল টু তুমি কত জানো দেখো তো? এই যে এখান থেকে এইটা লিখতে পারবা না তুই, যে এন সিপি ডিটি, মনে আছে? ওই যে সিপি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? ডি কিউ ভাগ হচ্ছে কত? সিপি ইকুয়াল টু হচ্ছে আমরা কত লিখতে পারবো দেখো? ডি কিউ ভাগ হচ্ছে কত? এন ডিটি, মনে আছে? লেখা যায় এটা। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে কি বলা হয়? তাকে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? ডি কিউ ইকুয়াল টু এন সিপি কত দেখো? ডিটি। বলো এন ইকুয়াল টু কত লেখা যায়? এই যে এখানে যে এনটা আছে, এই এন ইকুয়াল টু কত লেখা যায়? এম ভাগ এম লেখা যায় না? বলো, এম ভাগ হচ্ছে কত? এম লেখা যায় না? তো এখানে কত? সিপি, আর এটা কত দেখো? এটা হচ্ছে ডিটি। বলো এম এর ভর কত ছিল? 8 ছিল না? এই যে এম এর ভরটা কত? প্রশ্নে কি ছিল দেখো? প্রশ্ন হচ্ছে আমাদের এখানে 8 গ্রাম হাইড্রোজেন। তো এটা হাইড্রোজেন না, মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর কি। এটা একটু দেখো যে এটা হচ্ছে কিসের কথা বললাম? হাইড্রোজেন গ্যাসের কথা। তাহলে হাইড্রোজেন গ্যাস যদি হয়, তাহলে এই যে এই এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু 2 না? সিপি এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো? এই যে সিপি এর ভ্যালু 28.8 দেওয়া আছে। তাহলে এখানে 28.8 লিখতে পারবা। আর এখানে দেখো ডেলটি এর ভ্যালুটা কত লেখা যায়? ডেলটি এর ভ্যালুটা হচ্ছে 5 লেখা যায়। আর এখানে তুমি এই যে 8 গ্রাম বলতেছে, এখানে কিসের কথা বলা আছে দেখো? 8 গ্রামের কথা বলা আছে না? তাহলে তুমি সবগুলো যেহেতু এসআই এককে নিছো, সেহেতু তুমি গ্রামকে কাটি নিতে পারো কেজিতে। আমি এখানে নিছিলাম না কেন? কারণ এটাও হচ্ছে আমরা কাটি গ্রামে নিছি, এজন্য তো কাটাকাটি তো চলে যায় পুরা, ওই জন্য আমি দিইনি। তো এখানে দেখো 4/8 সমান হচ্ছে কত? 4। এখানে দেখো কত থাকে? 28.8। আর এইটা কত দেখো? এটা হচ্ছে 5। তাহলে এইটুক হিসেব করলে তুমি ডি কিউ এর ভ্যালু পাও না? তাহলে এটা পাইলা তুমি হচ্ছে 576 হচ্ছে জুল। এটা কিসের ক্ষেত্রে পাইলা? এটা তুমি পাইলা এই যে দেখো যে সিপি, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের জন্য। এখন স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের জন্য এই যে তুমি কি লিখতে পারবো বলো? এই যে সিভি এর জন্য, এটার জন্য তুমি একটা জিনিস দেখো, ডি কিউ ইকুয়াল টু তুমি কত? ডি ইউ লিখতে পারো না? বলো, তাহলে এখান থেকে এই যে ডি ইউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? ডি কিউ ইকুয়াল টু কত বলতো? ডি কিউ ইকুয়াল টু এই যে এন সিভি ডিটি, এটা লেখা যায়। এখানে এন ইকুয়াল টু কত? এম ভাগ এম। বলো এখানে কত আছে তাহলে? এখানে সিভি আর কত দেখো? ডিটি। এম এর ভ্যালু কত? 8, এটার ভ্যালু কত? 2। তো আমরা যদি কেজিতে নিই তাহলে 10⁻3, নিচেও তখন আমাদের কাতে নিতে হবে, এটা হচ্ছে কেজিতে নিতে হবে। আর সিভি এর ভ্যালু কত? সিপি এবং সিভি এর ভ্যালু কিন্তু এক না, আলাদা। দেখো সিভি এর ভ্যালুটা হচ্ছে 20.5। তাহলে এখানে কত বসাবো? এখানে আমরা 20.5 বসাবো। আর ডিটি এর ভ্যালুটা কত দেখো? 5। তাহলে 4 ইন্টু 20 পয়েন্ট কত দেখো? 5 ইন্টু কত দেখো? ইন্টু হচ্ছে 5। তাহলে এইটা কত হয়?
তাহলে এটা হচ্ছে কত দেখো, এটা হচ্ছে 410। তাহলে এত কি পাইলা, এত হচ্ছে জুল পাইলা। তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, ডি কিউ পেয়ে গেলাম, ডি ইউও পেয়ে গেলাম। অতএব দেখো ডি কিউ ইকুয়াল টু আমরা কত জানি, ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লু জানি না। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো না যে ডি ডাব্লু ইকুয়াল টু হচ্ছে ডি কিউ মাইনাস হচ্ছে কত, মাইনাস ডি ইউ। বলো ডি কিউ এর ভ্যালু কত, 576, আর মাইনাস ডি ইউ এর ভ্যালু কত দেখো, 410। তাহলে 576 থেকে কত বাদ, 410 বাদ, তাহলে ভ্যালুটা কত হয়, 166 হয় না? তাহলে 166 জুল তুমি পেয়ে গেলা। এখন দেখো আমাদের বের করতে বলছিল কি, ডি কিউ। তো এই যে এই টাইপের হচ্ছে কি, এজন্য হচ্ছে তুমি আগে স্লাইডের ম্যাথ করবা, যেগুলো আমি অধ্যায় করাইতেছি, আর যেগুলো করাই না ওগুলো হচ্ছে তুমি বই থেকে হচ্ছে সলভ করবা, বইয়ের যেগুলো অনুশীলনীর ম্যাথ ওগুলা। আর তুমি যদি ওইটা না পারো তাহলে তুমি হচ্ছে আগে আমার খাতার ম্যাথগুলা করবা, দ্বিতীয়ত হচ্ছে উদ্ভাসের যেগুলো দেওয়া আছে টাইপ ভিত্তিক ওগুলা করবা, তারপর তখন কি পরীক্ষা দিতে যাওয়া। অত ম্যাথ যদি সলভ করতে না পারো তাহলে। পরের ম্যাথ দেখো, 137 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্বিপারমাণবিক নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে 5 গুণ হয়ে গেল। এই যে দেখো হঠাৎ প্রসারিত, তার মানে তুমি বুঝে গেছো যে এটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয়। এটা বুঝে গেছো না তুমি, যে হঠাৎ প্রসারিত বলছে, তার মানে এটা হচ্ছে কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে কত গুণ হইল, 5 গুণ হইল না? তাহলে তুমি এখান থেকে কি করবা বলো, এখান থেকে তুমি বলতে পারবা যে এটার হচ্ছে এটা কত, চূড়ান্ত তাপমাত্রাটা হচ্ছে কত। তাহলে এখান দেখো T1 এর ভ্যালু তুমি জানো, সেটা কত, 137 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে যদি নাও তাহলে তুমি কত পাবা দেখো তো, 137 প্লাস হচ্ছে কত, প্লাস 273 সমান এত কেলভিন। এত কেলভিন সমান হচ্ছে কত হয়, 427 হলে তাহলে 37, তাহলে 400 হচ্ছে 10 কেলভিন। এখানে তুমি বের করবা T2 এর ভ্যালু। তাহলে এখানে V1 এর ভ্যালু যদি V হয়, তাহলে এই যে হঠাৎ প্রসারিত হয়ে 5 গুণ হয়ে গেল, তাহলে V2 ইকুয়াল টু কত, 5V। তাহলে T2 ইকুয়াল টু হোয়াট না? তাহলে এটা তোমার কি, এখন তোমার লাগবে হচ্ছে সূত্র। তাহলে এখানে তুমি T এবং V এর মধ্যে কি সূত্র জানো, T1 V1 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার হচ্ছে কত, গামা মাইনাস 1। তুমি দেখো এই জায়গা থেকে তুমি বের করবা T2, তাহলে T2 ইকুয়াল টু হচ্ছে কত, T1 ইন্টু V1 ভাগ হচ্ছে কত, V2 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস কত, গামা মাইনাস হচ্ছে 1। T1 এর ভ্যালুটা কত, 410। এই যে দেখো V1 এর ভ্যালুটা হচ্ছে V, আর V2 এর ভ্যালুটা হচ্ছে কত, 5V। আর এখন বলো কত পারমাণবিক গ্যাস বলছে, দ্বিপারমাণবিক। তাহলে এখানে কত হবে, 1.41 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 1। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.41 বা হচ্ছে 40। তাহলে এইটুকু হিসেব করো, তাহলে তুমি চূড়ান্ত তাপমাত্রাটা পেয়ে যাবে। কত পাইলা, এটা কত বসাইছো, 5 তো নিচে, তাহলে পাওয়ার দিল তো এটা কম ভ্যালু আসবে অনেক। ফাইভ নিচে দিছ না উপরে দিছ আবার, দুইশো 11.93 হচ্ছে 9 কত দেখো 6, এত পেয়ে গেলা। তাহলে এটা কিসের ভ্যালু পাইলা তুমি, এটা হচ্ছে তুমি কেলভিনে হচ্ছে পেয়ে গেলা। তাহলে এত হচ্ছে কি, এত কেলভিন। তাহলে ডিগ্রি সেলসিয়াসে নিলে কি করতে হবে তোমাকে, এটা থেকে 273 বাদ দিতে হবে, তাই না? তাহলে এখান থেকে তুমি 273 বাদ দিয়ে দেখো কত পাও, তাহলে তুমি কেলভিনে পেয়ে যাবে আনসার। 73 যদি বাদ দাও, 61 হচ্ছে 06 হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তাহলে মাইনাস একটা না, তাহলে -61.06 হচ্ছে ডিগ্রি সেলসিয়াস।
দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে আকস্মিকভাবে আয়তনের অর্ধেকে সংকুচিত করা হলে চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে কত? হোমওয়ার্ক করবা আগেরটার মতোই, বোঝা গেল? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আগের ম্যাথের মতোই, যার কারণে হোমওয়ার্ক। দেখো পরেরটা কি বলতেছে, দেখো পরেরটা বলতেছে টি তাপমাত্রার কথা, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না বায়ুর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। তাহলে বায়ুর চাপও হচ্ছে দ্বিগুণ হবে, আয়তনও হচ্ছে দ্বিগুণ হবে। চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে কত? তাহলে এই যে দেখো T1 ইকুয়াল টু কত দেওয়া আছে? টি। তাহলে V1 ইকুয়াল টু কত? দেখো ভি। V2 ইকুয়াল টু কত? দেখো সরি আর কি আছে এখানে, চাপের কথা বলা আছে না? তাহলে এই যে P1 ইকুয়াল টু হচ্ছে কত? P1 ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে এখানে আমরা কি বসাবো? দেখো আমরা বসাবো P1 ইকুয়াল টু কত? পি। তাহলে V1 ইকুয়াল টু ভি, P1 ইকুয়াল টু পি। এখন বলো T2 ইকুয়াল টু আমরা বের করব চূড়ান্ত তাপমাত্রা কত? V2 ইকুয়াল টু কত? চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হইল, তাহলে আয়তন কত? 2V। তাহলে প্রেসার P2 ইকুয়াল টু কত হবে? দেখো তো 2P না? তাহলে এখান থেকে দেখো TV এবং P এর মধ্যে সম্পর্ক কি? P1 V1 ভাগ হচ্ছে T1 ইকুয়াল টু P2 V2 ভাগ হচ্ছে T2 না? তাহলে এখানে বের করবো আমরা হচ্ছে T2 এর ভ্যালু। T2 ইকুয়াল টু হচ্ছে P2 V2 আর নিচে হচ্ছে কত? দেখো P1 V1 আর এখানে কি চলে আসবে? T1। বলো গামার ভ্যালু থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় তো তোমার গামার ভ্যালু দেওয়া থাকবে না। হ্যাঁ বাকিগুলাই তোমার সূত্র, তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তো তোমার গামার ভ্যালুটা প্রয়োজন হয়। তারপর এনসিপি, ওই যে সিপি সিভি এগুলোর ক্ষেত্রে তোমার কিসের ভ্যালু প্রয়োজন হয়? গামার ভ্যালু প্রয়োজন হয়। এখানে কি তোমার বলছে যে হুট করে বা কোনো কিছু কি বলছে তোমাকে এখানে, বা আস্তে আস্তে ধীরে ধীরে এরকম তো কিছু বল নাই, তাহলে এখানে গামার ভ্যালু লাগবে কেন? তাহলে এখানে দেখো P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু হচ্ছে 2P আর এই যে এইটার ভ্যালু কত? V2 এর ভ্যালু হচ্ছে 2V আর নিচে হচ্ছে কত? দেখো PV আর এখান দেখো এইটার ভ্যালু হচ্ছে কত? T। তাহলে এখান দেখো কাটাকাটি গেলে এই যে এটা কত হবে? 4T হবে না? বলো তাহলে এটা কত হয়ে যাবে? চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 4T হয়ে যাবে। তাহলে প্রথমে যদি তাপমাত্রাটা হচ্ছে মনে করো 400 কেলভিন থাকে, তাহলে পরে তাপমাত্রাটা কত হয়ে যাবে? 1600 কেলভিন হয়ে যাবে। এমসিকিউ এর টাইপ ম্যাথ এগুলা। এই যে দেখো একটি মোটর গাড়ির টায়ার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 2 বায়ুমণ্ডলীয় চাপে আছে। যদি টায়ারটি হঠাৎ ফেটে যায়, এই যে দেখো এখন গামার ভ্যালু প্রয়োজন, হঠাৎ বলছে না? হঠাৎ মানেই হচ্ছে আমরা বুঝে গেছি কি এটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত? তাহলে একটি মোটর গাড়ির টায়ার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে T1 ইকুয়াল টু হচ্ছে 27 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস, যেটাকে আমরা কত লিখতে পারবো বলো? যেটাকে আমরা লিখতে পারবো 300 কেলভিন, এটা লিখতে পারবো না? তাহলে এখান থেকে দেখো আর চাপের কথা বলছে কি? দেখো P1 ইকুয়াল টু হচ্ছে 2 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 2 কত? দেখো 2 হচ্ছে ATM। দাঁড়াবো তাহলে এখান থেকে কি করা যাবে? দেখো যে এটাও তুমি জানো যে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 2 ATM। তাহলে এই জায়গা থেকে কিসের ভ্যালু বসাতে পারবার? তাহলে যদি টায়ারটা হচ্ছে কি হঠাৎ ফেটে যায় তবে হচ্ছে চূড়ান্ত তাপমাত্রাটা হচ্ছে কত? তাহলে এই যে এখানে তোমাকে বলছে যখন হঠাৎ ফেটে যাবে, তো ফেটে যাওয়ার পর এই যে এইটার চাপটা কত হবে? বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে না? মনে করো যে এইটা হচ্ছে একটা কি ছিল? টায়ার ছিল। তাহলে এটা যদি টায়ার হয় তাহলে দেখো যে এই আশপাশে কি আছে? এর আশপাশে বায়ু আছে না? এগুলাই ভেতরে কি আছে? গ্যাস আছে না? তো ভেতরে যদি গ্যাস থাকে তো যখন ফেটে যাবে টায়ারটা তখন কেমন হবে? দেখো তো এই যে এরকম হচ্ছে ফেটে যাবে না মনে করো, তখন এই যে এখানকার চাপটা কিসের চাপের সমান হয়ে গেল? মানে স্বাভাবিক চাপের সমান হয়ে গেল না? তাহলে স্বাভাবিক চাপটা কত? 1 ATM। তাহলে আমাদের দরকার কিসের ভ্যালু? দেখো আমাদের দরকার হচ্ছে T2 এর ভ্যালু। তাহলে এখান থেকে তুমি কোন সূত্র ইউজ করতে পারবা? হঠাৎ ফেটে যায়, তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র ইউজ করতে পারবা। এখন তুমি দেখো যে টায়ারের ভেতর কয় পারমাণবিক গ্যাস থাকে? দ্বিপারমাণবিক গ্যাস না? টায়ারের ভেতরে থাকে
দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে দ্বিপারমাণবিক গ্যাস যদি থাকে তাহলে গামার মান কত 1.4। তাহলে এখন এখান থেকে আমরা কি ভ্যালু বসাতে পারবো বলো? এখান থেকে আমরা হচ্ছে কি বসাতে পারবো? সূত্র কোনটা ইউজ করতে পারবো? পি এবং টি এর মধ্যে সম্পর্ক কোনটার? পি টি টু দি পাওয়ার হচ্ছে কত? গামা মাইনাস 1 মাইনাস গামা। তাহলে এই জায়গা থেকে পি ওয়ান টি ওয়ান টু দি পাওয়ার গামা ভাগ হচ্ছে 1 মাইনাস গামা, আর এখানে কত লিখতে পারবা? পি টু টি টু দি পাওয়ার গামা ভাগ হচ্ছে কত দেখো 1 মাইনাস কত গামা। তাহলে এখানে বের করবা তুমি কি যে চূড়ান্ত তাপমাত্রা কত। তাহলে এইটা বসানো সোজা হবে আমাদের, নাকি এই যে এই সূত্র বসানো সোজা হবে যে টি ওয়ান পি ওয়ান টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ভাগ গামা ইকুয়াল টু হচ্ছে কত টি টু পি টু টু দি পাওয়ার হচ্ছে কত 1 মাইনাস গামা ভাগ হচ্ছে গামা। তাহলে আমাদের এই সূত্র বসানো সোজা না? তাহলে এটা যদি হয় তাহলে টি টু ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো বলো? তাহলে এই যে এখানে হচ্ছে পি ওয়ান আছে আর নিচে হচ্ছে কত পি টু টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ভাগ গামা ইন্টু কত ইন্টু টি ওয়ান। এটা লিখতে পারবো না? আমাদের এটা বসানোর সুবিধা, এই জন্য হচ্ছে আমরা কি করলাম এটা বসালাম দুইটা সূত্রের ভেতর। তো এখানে দেখো যে এই সূত্র দেওয়া হচ্ছে কি ম্যাথ হবে। তো এখানে পি এর ভ্যালু কত? পি ওয়ানের ভ্যালুটা কত বলো? পি ওয়ানের ভ্যালুটা হচ্ছে 2 atm। তাহলে এখানে কত বসাবা তুমি? 2। আর পি টু এর ভ্যালুটা কত দেখো 1। আর এইটা কত দেখো তো 1 মাইনাস 1.4, আর নিচে হচ্ছে কত দেখো 1.4। আর এই যে টি ওয়ানের ভ্যালুটা কত? তাহলে তাপমাত্রা আগে কত ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 300 কেলভিন। তাহলে এখানে কত বসাই দাও দেখো? 300 বসাই দাও। এইটুকু হিসাব করো কতটুকু আসে দেখো। তাহলে এখানে দেখো যে 246 দশমিক হচ্ছে কত 1 কেলভিন। তাহলে এটা তুমি কি পেয়ে গেলে? এটা তাপমাত্রা পেয়ে গেলে। তাহলে এই যে হঠাৎ করে যখন টায়ারটা ফেটে যাবে তখন টায়ারের চূড়ান্ত তাপমাত্রা কত হবে দেখো? টায়ারের চূড়ান্ত তাপমাত্রা হবে 246 দশমিক কত 1 কেলভিন। কোন এককে এটা? এটা হচ্ছে কেলভিন এককে। এটাই আনসার। দেখো একটি 300 মিটার কিউব আয়তনের কক্ষের বাতাসে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। না বানালেও হবে, প্রবলেম নাই এটা। আর তুমি চাইলে হচ্ছে এটা কি করতে পারো, এটা হচ্ছে সেলসিয়াস বানাই দিতে পারো। না বানালে প্রবলেম হবে না। তুমি যদি এভাবে রেখে দাও তাহলে হচ্ছে প্রবলেম হবে না, বুঝতে পারছো? তবে অপশান তো কি, অপশান তো দেখা যাচ্ছে যদি এগুলা তোমার এমসিকিউ আসে তখন তো সেলসিয়াসই দেওয়া থাকবে, কারণ আগেরটা সেলসিয়াসে ছিল। হ্যাঁ, নেগেটিভ আসবে তখন এই তাপমাত্রাটা, কারণ যখন ফেটে যাবে হঠাৎ করে ওই জায়গাটা কিন্তু খুবই কি ঠান্ডা হয়ে যাবে। এরকম যদি টায়ার কোনো জায়গায় হচ্ছে ফাটে তাহলে ওই যে ওই জায়গাটা হচ্ছে খুবই বেশি পরিমাণে কি হয়ে যায়। না ওটা হয় না, অত কি আর হয় এখানে, ওরকম কিছু হয় না, অতটা কিছু হয় না, কিন্তু তুমি বুঝতে পারবে না। কিন্তু ওটা খুবই কম সময়ের জন্য কি হয় ঠান্ডা হয়। এটা তুমি কি সেলসিয়াসে নিতে পারো চাইলে, দরকার নেই থাক। এখন কত হয় দেখো তো, বের করো তো। -26.9 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? দেখো একটি 300 মিটার কিউব আয়তনের কক্ষের বাতাসে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কি, বাতাসের হচ্ছে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 300 মিটার কিউব আয়তনের কক্ষ। তো এটা মনে করো যে একটা হচ্ছে কক্ষ যেটার আয়তন হচ্ছে কত মিটার কিউব দেখো, যেটার আয়তন হচ্ছে 300 মিটার কিউব। এটা তোমাকে বলে দেওয়া আছে, বুঝলা? তাহলে এটার আয়তনটা বলে দেওয়া আছে যে কত মিটার কিউব, 300 মিটার কিউব। এখন তোমাকে বলা হচ্ছে এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 17 ডিগ্রি সেলসিয়াস হলো। তো এই যে এয়ার কুলার যখন ব্যবহার করছো তখন হচ্ছে এটা কত হয়ে গেল 17 ডিগ্রি। তাহলে আগে কত ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এয়ার কুলার ব্যবহার করার ফলে এটা কত হয়ে গেল 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এভাবে লিখি, পরিবেশের তাপমাত্রা হচ্ছে 27, আর এই যে এয়ার কুলার তুমি ব্যবহার করছো যখন, তখন এটা কত হয়ে গেছে দেখো, এটা তখন হচ্ছে 17 হয়ে গেছে। তাহলে এয়ার কুলার ব্যবহার করার ফলে তখন হচ্ছে এটা 17 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যদি ঘরে বায়ুর চাপ সমান থাকে
মানে তুমি যদি চাও যে এই যে ঘরে বায়ুর চাপটা হচ্ছে সমান রাখবা, তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে প্রবেশ করবে বা হচ্ছে বাইরে বেরিয়ে যাবে, তাহলে তুমি দেখো তো চাপ স্থির থাকে কোন প্রক্রিয়ায়? হুম, সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকে না? আর এই যে চাপ স্থির থাকলে কার সূত্র ইউজ হয়? চার্লসের সূত্র ইউজ হয় না? তো এখানে তুমি আগে এই যে এইটা দেখে নাও যে তোমাকে এখানে কিসের কথা বলছে, এই যে ভি এর কথা। তাহলে V1 ইকুয়াল টু হচ্ছে কতটুকা, গ্যাসের আয়তনটা আমরা আগে দেখি। V1 ইকুয়াল টু কত, প্রথমে কত ছিল 300 মিটার কিউব, এটার ঘরেই হচ্ছে পুরোটাতেই গ্যাস ছিল। তাহলে গ্যাসটা কত দেখো, V1 ইকুয়াল টু 300 মিটার কিউব। তাহলে এই যে T1 ইকুয়াল টু কত দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস, ইকুয়াল টু কত লিখতে পারবা, 300 হচ্ছে কেলভিন। বলো T2 ইকুয়াল টু কত ডিগ্রি সেলসিয়াস হইল, এয়ার কুলার ব্যবহার করাতে 17 ডিগ্রি সেলসিয়াস হইল, যেটাকে তুমি 290 হচ্ছে কেলভিন বলবা। তাহলে V2 ইকুয়াল টু হচ্ছে কত, এটা না? তাহলে তুমি দেখো তুমি সূত্র কি জানো, বলো যে স্থির চাপের ক্ষেত্রে তুমি সূত্র কি জানো? V1 ভাগ T1 ইকুয়াল টু V2 ভাগ T2, এটা জানো না? V1 ভাগ T1 ইকুয়াল টু হচ্ছে কত জানো, V2 ভাগ হচ্ছে T2। তাহলে তোমার দরকার যে এই যে এখানে হচ্ছে গ্যাস কতটুক থাকবে, থাকতে পারে, ঠিক আছে? আগে এটা দরকার যে কতটুকু হচ্ছে এখানে থাকতে পারবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস কতটুকু থাকতে পারবে এটা জানা দরকার। তাহলে তুমি এখান থেকে দেখো যে তুমি V2টা আগে বের করো, গ্যাসের আয়তনটা। তাহলে V1 ভাগ হচ্ছে T1 ইন্টু হচ্ছে কত দেখো T2। তাহলে V1 এর ভ্যালুটা কত দেখো 300, T1 এর ভ্যালুটা কত দেখো, T1 এর ভ্যালুটাও হচ্ছে 300, দুইটাই 300 300, তাই না? আর এই যে দেখো যে T2 এর ভ্যালুটা কত, 290। তাহলে এইটা হিসাব করলে তুমি কত পাইতেছো দেখো, এটা হিসাব করলে তুমি হচ্ছে 290 মিটার কিউব পাইতেছো না, 300 300 কাটা। তাহলে তুমি 290 মিটার কিউব পাইলা। তাহলে এখানে কি হবে, এই যে ঘরের বাইরে বেরিয়ে যাবে না বাতাস, নাকি ঘরে প্রবেশ করবে? বলো, ঘরে প্রবেশ করবে, আরো প্রবেশ করবে নাকি বেরিয়ে যাবে বলো? আগে ছিল 300 মিটার কিউব, এখন বাহিরে তাহলে কি হয়ে যাবে দেখো 290 মিটার কিউব। তাহলে এখানে হচ্ছে কি 10% হচ্ছে বেরিয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে অতএব হচ্ছে কি দেখো, অতএব বেরিয়ে যাবে 10% না, কিন্তু আমি ভুলে বলে দিছি, মানে 10 মিটার কিউব বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে যাবে সমান হচ্ছে কত, 10 মিটার কিউব। তাহলে তুমি যদি এটা পার্সেন্টেজে নাও, তাহলে তোমাকে কি করতে হবে বলতো, যে ডেল ভি ভাগ হচ্ছে কত, ভি ইন্টু 100%, এটা লেখা যাবে না? তো ডেল ভি এর মানটা কত, 300 থেকে হচ্ছে কত 290 বাদ, আর নিচে হচ্ছে কত দেখো, নিচে হচ্ছে 300 ইন্টু কত দেখো, ইন্টু হচ্ছে 100%। তাহলে এইটা হিসাব করো, তাহলে তুমি পার্সেন্টেজে পেয়ে যাবে যে কত পার্সেন্ট হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে 10 ভাগ 300 ইন্টু হচ্ছে 100%, 300 আর 100 কাটা, তাহলে 10 ভাগ হচ্ছে 3, তাহলে 3 পয়েন্ট হচ্ছে কত দেখো, 3 পয়েন্ট হচ্ছে 33%। তাহলে 3.33% বাতাস কি হবে সেখান থেকে বেরিয়ে যাবে। বোঝা গেল অঙ্ক? এই টাইপের অঙ্ক আসবে দেখো, এটাও হচ্ছে কতটুক বেরিয়ে যাবে এটা চাইছে তোমার কাছে, হোমওয়ার্ক করবা। পাঁচটা অঙ্ক আছে এখনো। দেখো এখানে কি বলা আছে দেখো, যে একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 10⁻² কত মিটার কিউব। একটি সিলিন্ডারে কিসের কথা বলা আছে, রক্ষিত, এটা পারবা কিনা দেখো তো, এটাও করো। পারবাই? তাহলে এটা কি করবা, এটা হচ্ছে চেষ্টা করবা। এখানে সবই দেওয়া আছে তোমার, দেখো যে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন দেওয়া আছে,
তাপমাত্রা দেওয়া আছে এবং চাপ দেওয়া আছে। তাহলে আয়তন স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেওয়া হলো, তাহলে আয়তনটা তুমি স্থির রাখবা, তাহলে এটা সমায়তন প্রক্রিয়া। বুঝতে পারছো? তাহলে ফলে হচ্ছে চাপ কমে কত হলো, চাপ কমে হচ্ছে এত হয়ে গেল। তাহলে ব্যবহৃত অক্সিজেনের ভর কত, তাহলে অক্সিজেনের আগে আয়তন বের করবা, আয়তন বের করলে তো তুমি ভর বের করতে পারবা ওই জায়গা থেকে। দেখো 1 মোল গ্যাসের তাপমাত্রা কি করা হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 1 মোল গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়াতে হচ্ছে কৃত কাজের পরিমাণটা হচ্ছে কত। কেমনে করবা বলো? খুবই সোজা অঙ্ক, তোমরা বলো আমি করি, এটা খুবই সোজা অঙ্ক। কৃত কাজের পরিমাণ চাইছে জাস্ট, এইটুক তো বলো যে n ইকুয়াল টু হচ্ছে 1 মোল, এটা তো বলো। হ্যাঁ, তো তুমি আগে ভ্যালু যেগুলো দেওয়া আছে এগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে এটা চাপ স্থির কিনা স্থির না। তাহলে অবশ্যই চাপ স্থির হবে, না হয় কি এখান তো তুমি জানো শুধু কি n এর ভ্যালু, আর তুমি কি জানো ডেল টি এর ভ্যালু। ডেল টি সমান কত, 200 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত, সমান 200 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে তুমি লিখতে পারবা 200 কেলভিন। ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে কোন সূত্র ইউজ করতে পারবা। এগুলা হচ্ছে কি গ্যাস, তাহলে আদর্শ গ্যাস না? তাহলে আদর্শ গ্যাস যদি হয় তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা বলো? তুমি এখান থেকে এটা লিখতে পারবা না যে পি ডেল ভি ইকুয়াল টু হচ্ছে এন আর ডেল টি, এটা লিখতে পারবা বলো? পি ডেল ভি এটাকে ডাব্লু লেখা যায়, তাহলে এন এর মান কত দেওয়া আছে 1 মোল, আর এর মান 8.314, আর ডেল টি এর মান কত দেখো, ডেল টি এর মান হচ্ছে 200। তাহলে এইটুক হিসাব করলেই তো তুমি হচ্ছে কৃত কাজ পেয়ে যাবে। এখন কৃত কাজ ডাব্লু ইকুয়াল টু পি ডেল ভি বসাই দিছো, এখন পি ডেল ভি বসালে ঠিক আছে, কিন্তু তুমি তো আরও জানো পি ডেল ভি ইকুয়াল টু এন আর ডেল টি, এটা যদি না বসাও তখন তো ঝামেলা, তখন পারবা না আবার। তাহলে এখানে এইটা হিসাব করলে কতটুকু আসে, এক হাজার 662 দশমিক কত, 8। তাহলে এই যে দেখো 8, তাহলে এত কি পেয়ে গেল, এত জুল পেয়ে গেল। দেখো এই যে একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় ও 10⁶ প্যাসকেল চাপে 0.001 মিটার কিউব গ্যাস আছে। তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। গ্যাসটি প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ করা হলো। উভয় ক্ষেত্রে প্রসারণের অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে এই যে এখান থেকে একটা জিনিস দেওয়া আছে, উভয় ক্ষেত্রে প্রসারণের অনুপাত, মানে V1 যদি 1 হয় তাহলে V2 ইকুয়াল টু কত হবে 2, তাহলে 1:2 কত দেওয়া আছে 2। তাহলে এখান থেকে V1 ভাগ হচ্ছে কত দেখো V2 ইকুয়াল টু লেখা যায় কত, ইকুয়াল টু লেখা যায় হচ্ছে হাফ, এটা বলা আছে। তাহলে প্রসারণের ক্ষেত্রে হচ্ছে মোটকৃত কাজ কত, তাহলে কয়টা ধাপে হয়েছে বলতো, দুইটা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ হয়েছে, একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে প্রসারণ হয়েছে। তাহলে পারবা না এটা? সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণে কৃত কাজ নির্ণয়ের সূত্র কি? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের কথা বলা আছে। তাহলে এই যে টি ইকুয়াল টু কত কেলভিন দেওয়া আছে, দেখো টি ইকুয়াল টু হচ্ছে 300 কেলভিন দেওয়া আছে। তাহলে তুমি তো জানো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, তাহলে এটাকে W1 দিই। তাহলে এই যে এন আর টি লন V2 ভাগ হচ্ছে কত V1, এটা জান না? বলো এন এর ভ্যালু কত এখানে, এন ইকুয়াল টু কত লেখা যায়? এই যে দেখো যে এখানে কত দেওয়া আছে, চাপ, এত চাপে হচ্ছে এত আয়তন গ্যাস আছে। তাহলে এখানে তোমাকে আগে কিসের আয়তনটা নিয়ে আসা লাগবে, দেখো এন এর মানটা হচ্ছে নিয়ে আসা লাগবে। বুঝতে পারছো? তো এন এর মান কোথা থেকে আনবা এখানে বলতো? একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রা,
পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। তাহলে পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি, এটা যদি দিই তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে এন ইকুয়াল টু কত লিখব, পিভি ভাগ হচ্ছে আরটি লিখব। তাহলে পি এর ভ্যালু কত এখানে 10⁶ বসাই দাও। ভি এর ভ্যালু কত এখানে 0.001 দেখো। আর এখান দেখো আর এর ভ্যালুটা কত 8.314 আমরা জানি। আর টি এর ভ্যালু হচ্ছে কত দেখো, এইটা দেওয়া আছে 300 কেলভিন। তাহলে এখান থেকে এন এর ভ্যালুটা তুমি হচ্ছে পেয়ে যাবে, কত পাও এন এর ভ্যালু 0.401 তুমি মিটার মোল হচ্ছে পেয়ে গেলা। তাহলে এটা যদি পাও তাহলে তুমি এখানে ভ্যালুগুলো জাস্ট বসাই দাও 0.401 এটা ইন্টু হচ্ছে আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু হচ্ছে কত দেখো 300, লন হচ্ছে ভি2 ভাগ ভি1 সমান কত, ভি1 ভাগ ভি2 সমান যদি হাফ হয় তাহলে ভি2 ভাগ ভি1 সমান 2 না। তাহলে এটা তুমি কিসের ভ্যালু পাইলা, এটা তুমি হচ্ছে W1 এর ভ্যালুটা পেয়ে গেলা। হয়তো প্রবলেম নাই, তুমি বসাইলেই হলো। এনআর টি এর জায়গায় তুমি হচ্ছে পিভি বসাতে হবে, ঠিক আছে। ওই জায়গায় তুমি হচ্ছে কি এনআর টি এর জায়গায় হচ্ছে পিভি বসাই দিবা, তাহলে হিসাবটা সোজা হয়ে যাবে। আরো এটা কত পাও, হ্যাঁ ভি1 ভাগ ভি2 ইকুয়াল টু যদি হাফ হয়, আগে ছিল আয়তন কত 1, পরে কত হলো 2, তাহলে ভি1 ভাগ ভি2 ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে ভি2 ভাগ ভি1 সমান কত 2 না। এটা যদি উল্টা দাও তাহলে কি হয়ে যাবে, লব হরে নিয়ে যাও, হর লবে নিয়ে আসো। 693.14 কত দেখো 7, তাহলে এত জুল পাইলা। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি জানো বলতো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ আমরা জানি কত, এন আর ভাগ হচ্ছে কত 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে কত দেখো, ইন্টু হচ্ছে টি2 মাইনাস হচ্ছে কত টি1। তাহলে এই যে টি2 মাইনাস টি1 তো আমরা জানি না, তাহলে আমাদের কি করা লাগবে এই জায়গা থেকে দেখো, এন আর ভাগ হচ্ছে কত 1 মাইনাস গামা। এই যে টি2টাকে কেমন লেখা যাবে, পি2 ভি2, সরি পি2 ভি2 বললে তো এখানে এন আর থাকবে না, তখন এটা কত হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 1, এন আর এর জায়গায় তখন কত হবে দেখো, এটা হচ্ছে 1 হবে। তাহলে 1 ভাগ হচ্ছে 1 মাইনাস গামা পি2 ভি2 মাইনাস হচ্ছে কত পি1 ভি1, এটা লেখা যায়। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা পি2 ভি2 মাইনাস পি1 ভি1 ভাগ হচ্ছে কত দেখো 1 মাইনাস কত 1 মাইনাস হচ্ছে গামা। তুমি দেখো এখানে কি, তুমি এই যে আয়তন এইটা জানো, তাহলে একটা যদি কত হয় ভি হয় তাহলে আরেকটা কত দেখো, আরেকটা হচ্ছে 2v, দ্বিগুণ হয়ে গেছে এখানে। তাহলে এখান থেকে তুমি কি ভ্যালু বসাতে পারবা বলো, এই পি2 কোথা থেকে নিয়ে আসবে এই জায়গা থেকে, তাই তো হুম তুমি দ্বিপারমাণবিক ধরে নাও, এটা তো গামা ইকুয়াল টু হচ্ছে 1.4। তাহলে এই জায়গা থেকে কি বের করতে পারবা বলো, কি করবা এখানে, মানে এর ভ্যালুটা কিভাবে আনবা, এই যে পি2 বা হচ্ছে টি2, এখান তো জানো তুমি, কোন সূত্র দেওয়া হয় এটা, সময় শেষ।
দেখো তাহলে এই কি ছুটি ভেবে চলে গেল নাকি? হায় হায়, না। তুমি দেখো গামার মান যদি জানো এই জায়গায়, তাহলে কিভাবে নির্ণয় করতে পারবে বলো এখন? V1 আর V2 এর অনুপাত তো তুমি জানো। আসে না কেন? আচ্ছা দেখো, এটা তো তুমি জানো যে T1 V1 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কত? T2 V2 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। তাহলে তুমি এই জায়গা থেকে কোনটা বের করবা? তোমার দরকার কি? তোমার হচ্ছে এখান থেকে V1 আর V2 তো জানো, তাহলে এখানে এই সূত্র লাগবেই না আমাদের। দেখো এই যে এই সূত্রের কথা বলতেছি, এটা লাগবে না আমাদের, আমাদের এমনিতে অঙ্ক হয়ে যাবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি জানি আমরা? NR ভাগ হচ্ছে 1 মাইনাস গামা T2 মাইনাস হচ্ছে T1। তাহলে এখান থেকে দেখো T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার কত? গামা মাইনাস হচ্ছে 1। তাহলে তুমি বের করবা কি এখানে? T1 তো জানো, তাহলে তোমার দরকার হচ্ছে T2 নির্ণয় করা। তাহলে T2 ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? দেখো V1 ভাগ হচ্ছে V2 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে কত? দেখো T1। তাহলে V1 ভাগ V2 সমান কত? 1:2 ছিল। তাহলে এখানে কত? গামার মান কত? 1 পয়েন্ট হচ্ছে 4 মাইনাস 1। আর T1 এর ভ্যালু কত ছিল? দেখো T1 এর ভ্যালুটা এই যে প্রশ্নে দেওয়া ছিল 300 কেলভিন, তাহলে এখানে কত বসাই দাও? 300। তাহলে এইটুক হিসাব করো, তাহলে আমরা T2 এর ভ্যালুটা পাই কত বলো? T2 এর ভ্যালুটা কত পাও সেটা দেখো। দুইশো সাতাশ দশমিক হচ্ছে 35 কেলভিন 35। তাহলে এখানে দেখো এন এর মানটা তো আমরা আগে থেকে বের করে রাখছি। এন এর মানটা কত পাইছি দেখো তো, এখানে এন এর মানটা পাইছি 0.401। তাহলে এখানে আমরা এন এর ভ্যালু বসাই দেব 0.40 কত? 1। আর এর ভ্যালু 8.314। আর নিচে দেখো 1 মাইনাস গামার ভ্যালুটা কত? 1.4। আর এই যে T2 এর ভ্যালু কত? এই যে পাইলাম এখানে 227 দশমিক হচ্ছে কত? 35। আর এই যে T1 এর ভ্যালু কত ছিল? -300। তাহলে এইটা হিসাব করো, দেখো এখান থেকে হচ্ছে আমরা কি পেয়ে যাই? WT এর ভ্যালু পেয়ে যাই। ছয়শো 4.9। তাহলে এত জুল পেলাম। তাহলে টোটাল কৃত কাজ কত? দেখো তো WT ইকুয়াল টু হচ্ছে W1 প্লাস W2 না? তো W1 এর ভ্যালুটা আমরা কত পাইছিলাম এখানে? এই যে 693 দশমিক কত? 147। তাহলে এই যে দেখো যে 693 দশমিক কত? দেখো 147। আর এইটা কত? দেখো 605 দশমিক কত? 4 5 কত? 9। তাহলে এই দুটা যোগ করলেই আমরা টোটাল কৃত কাজটা পেয়ে যাব।